কান খোঁচানোর কি আদৌ দরকার আছে? ওই ময়লাগুলো কি বার করার দরকার আছে যেগুলোকে আমরা ময়লা ভাবি? আচ্ছা, ইয়ারবাডে বাক্সটা কেউ পড়েছে কি? কেউ না। পড়েন। ইয়ারবাডে বাক্সের পেছন দিকেই লেখা থাকে নট ফর ইন্টারনাল ইউজ। ওভার ইউজ অফ হেডফোনের ফলে আমাদের কানের কি কি ক্ষতি হতে পারে? মানে যারা দীর্ঘক্ষণ হেডফোন লাগিয়ে শুনছে, কোনো রেস্ট নিচ্ছে না, খুব বেশি সাউন্ডে শুনছে, তাদের ক্ষেত্রে ধীরে 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 আমাদের শ্রুতি ক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে। প্র্যাকটিস জার্নিতে কখনো এরকম হয়েছে যে কানের মধ্যে পোকা? এতটা বড় একটা আরশোলা কানের ভেতর, লাইভ আরশোলা, যখন সে এসছে তার মেয়েটাস দিয়ে আরশোলার ঠ্যাংগুলি নাড়াচাড়া করছে, দেখা যাচ্ছে। কানের পর্দা ফেটে যাওয়াটা কত সিভিয়ার? 99% পর্দা নিজে থেকে জুড়ে যাবে যদি কানটা ড্রাই রাখা হয়, কানটাকে কোনো ধরনের ফ্লুইড যাতে না পৌঁছায়। প্রচন্ড হঠাৎ করে কানে ব্যথা করছে, আমি কি করব? হ্যাঁ, এবং দিদিমা এসে বললো কানে গরম তেল দে, একদম না। আর তেল সবচেয়ে সর্বনাশী জিনিস, তেল দেওয়া মানে ইনফেকশন হওয়া 100%। নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, ঘুমাতে পারছি না। নাক বন্ধটা অলমোস্ট এপিডেমিক নাওএডেজ। গরম জলে গার্গেল সকাল বিকেল দুপুর আমরা গার্গেল করে ফাটিয়ে দিই। এটা কি আদৌ গলার জন্য হেলদি নাকি এটা গলাকে আরো বিগড়ে? যদি কারোর সত্যিকারের ভোকাল কর্ডে কনজেশন হয়ে থাকে তাহলে গার্গেল করাটা হিতে বিপরীত হবে। এরম কি কোনো রোগ হয় যেরকম মানুষ কানে কম শোনে তো নাকে কম শোকে, মানে গন্ধ পাচ্ছে না? কোনো কারণে ওই নার্ভ এন্ডিংগুলি যদি ড্যামেজড হয় বা ফিজিক্যালি যদি ঢেকে যায়, সেক্ষেত্রে গন্ধ পাওয়া যাবে না বা কম পাওয়া যাবে। নাক ডাকাটা কতটা অ্যালার্মিং? ও নাক ডাকছে, সবাই ভাবছে ও ভালো ঘুমোচ্ছে, মোটেই নয়। নাক ডেকে ঘুম কিন্তু খুব ভালো ঘুম নয়। তো এই নেজেল পলিপ জিনিসটা কি একটু সহজে বলুন। তালশ্বাস খেয়েছেন? তালশ্বাস হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক্স্যাক্টলি তালশ্বাসের মতো থলথলে একটা মাংসের রূপে পরিণত হয়। একটা জিনিস বলি, লোকে বলে চোখের জলে নাকের জলে হয়ে গেলাম। তাহলে চোখের সাথে নাকের এই যে রিলেশনশিপটা, চোখ থেকে যা এক্সেস ফ্লুইড থাকে, এক্সেস জলটা, সেটা ভেতর দিয়ে নেজোলেক্রিমেন্ট ডাক্টের মাধ্যমে নাক দিয়ে ফ্লো আউট হয়। তখন এই সিঙ্গার্স নোডিউল, এই জিনিসটা নিয়ে একটু বলুন। সিঙ্গার্সরা আমাদের কাছে অনেক সময় আসেন, সবাই বলেন যে আমি না আগে যা রেঞ্জে গাইতে পারতাম, রেঞ্জটা আমার অনেকটা কমে গেছে। যে মাছের কাঁটা খুব কমন তো, একদম কম। সেক্ষেত্রে কি করবে একটা লোক? ওই এন্ডোস্কোপির মাধ্যমেই কাটা রিমুভ করা যায়। একটা মানুষ আগের দিন কথা বলতো, হঠাৎ করে তার ভয়েস চলে গেল। সেটাতে ফিজিক্যাল পার্ট কিছু থাকে না, মানে আমরা যেটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা সাইকিয়াট্রির দিকেই ওকে ঠেলি। আমার খুব সরু গলা, পাতলা গলা, কিন্তু আমি চাই একটা ব্যারিটন। সেটা কি ইএনটি সার্জনের কাছে গিয়ে বলে সার্জারি করে পসিবল? এদের কিন্তু পাতলা ভয়েস থেকে ভারী নর্মাল ভয়েসে আমরা অবশ্যই ফিরিয়ে আনতে পারি। তো কখন একজন বুঝতে পারবে যে সে কানে কম শুনছে? চোখে কম দেখা সব পেশেন্টরা নিজেরা বুঝতে পারে, কানে কম শোনাটা পেশেন্ট কোনোদিন বুঝতে পারে না। Injection. হাই, আমি সায়ন। হাই, আমি কুশল। হ্যাঁ, একটু আমাদের হাতে ব্যথা, অনেকেই ভাবছেন যে উল্টো wheelchair-টা- বললাম কিন্তু। উল্টোটা বললেন? হ্যাঁ বললাম। কি উল্টো বললেন? হাই বললাম, হাই আমি সায়ন বলে আমি বললাম হাত দাঁড়ালাম, হাই আমি কুশল বলে আমি হাত দাঁড়ালাম। যাই হোক, আমি ওদের কম শুনছি। আপনাদের বলে রাখি, আপনারা হয়তো এখন অনেকেই ভাবছেন যে কি হলো, হুইল চেয়ারটা কোথায় গেল। ওই বলেছি এর আগেও যে মানুষ অসুস্থ হলে হুইল চেয়ারে বসে, আমরা সুস্থ অবস্থায় হুইল চেয়ারে ছিলাম, অসুস্থতায় নর্মাল চেয়ারে ফিরেছি। এই আমার হাতের জন্যই আমরা হুইল চেয়ারটা একটু বাদ দিয়েছি। তবে আজকের এপিসোডটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই যে কম শোনা, এবং গলায় সমস্যা হওয়া, নাকে সমস্যা হওয়া, এই তিনটে অর্গান নিয়ে আজকে কথা হবে। আপনারা বুঝতে পেরেছেন আজকে কি নিয়ে কথা হবে? আজকে কথা হবে অটো রাইনো ল্যারিঙ্গোলজিস্ট। হ্যাঁ, মানে সহজে বলে দিচ্ছি, ইএনটি, ইয়ার নোজ অ্যান্ড থ্রোট। এবং সেটা নিয়ে কথা বলতে আজকে আমাদের সাথে রয়েছেন ডক্টর দেবায়ন তরফদার। ওয়েলকাম। ওয়েলকাম স্যার। ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ। কেমন লাগছে কানের ডাক্তারবাবুকে, নাকের ডাক্তারবাবুকে, গলার ডাক্তারবাবুকে এই হুইল চেয়ারে বসিয়ে? হ্যাঁ, মানে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স এখন, হ্যাঁ। প্রথম এক্সপিরিয়েন্স হুইল চেয়ারে বসার। এটা যাতে পেশেন্টদের দুঃখ ডাক্তাররা বুঝতে পারে সেই কারণে সেই, বসানো। সেই। হ্যাঁ, সে তো মানে কাঠগড়ায় রাখা ডাক্তার বোঝে। সে তো বটে। আচ্ছা, ইএনটি, ইয়ার নোজ অ্যান্ড থ্রোট, আপনার চোখ দাঁত এগুলো বাদ দিলেন কেন? এই তিনটে অর্গানই কেন? প্র্যাকটিক্যালি ইয়ার, নোজ অ্যান্ড থ্রোট যদি আমরা একটু টেকনিক্যাল টার্মে বলি, তিনটাই রেসপিরেটরি মিউকোজা, একটা ধরনের স্কিন, একটা লাইনিং, সেটা দিয়েই তৈরি, এবং তিনটেই কানেক্টেড অর্গান। কানের সাথে নাকের কানেকশন আছে ইউস্টেশিয়ান টিউব দিয়ে, নাক থেকে গলা অবধি সিম্পল কানেকশন আছে নেজোফ্যারিংসের থ্রুতে, এবং তিনটেই একটার সাথে অন্যটা খুব ইন্টাররিলেটেড। যদি নাকে প্রবলেম হয় তাহলে সেটা কানে এফেক্ট করতে পারে, গলাতেও এফেক্ট করতে পারে। তাই ইয়ার, নোজ, থ্রোট একসাথে একজন স্পেশালিস্টের আন্ডারেই দেখা হয়। এবার
যদি বলা হয় যে দাঁত কেন আলাদা, চোখ কেন আলাদা, সেটা অ্যাকচুয়ালি একটু ভুল বলা হবে, কারণ চোখ এবং দাঁতের সাথেও কিন্তু ইএনটির যথেষ্ট রিলেশন আছে। একটা রিলেশন আমি জানি, যে নাক কান কাটা গেলে চশমা পরা যায় না। যাই হোক, এইবার আমরা ব্যাপারটাকে ধীরে ধীরে ইজিলি বুঝি। সবচেয়ে কমন প্রবলেম, নাক বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি না, ঘুমাতে পারছি না, কি করব ডাক্তারবাবু? প্রবলেমটা খুব বেশি, মানে বেসিক্যালি নাক বন্ধটা অলমোস্ট এপিডেমিক নাওএডেজ, অনেকের কাছেই আমরা দেখতে পাই। প্রবলেমটা হচ্ছে নাক বন্ধ অনেক কারণে হতে পারে, অনেক রিজন আছে। তো প্রপারলি বলতে গেলে আমাদের নাকের স্ট্রাকচার, আমরা কিভাবে কি স্ট্রাকচারের নাক রয়েছে, সেটা কিন্তু সবচেয়ে প্রধান কারণ। অনেক মানুষের নাকের ভেতর হাড়, মানে মিডিল পোর্শনে যেটা থাকে পার্টিশন, সেপ্টাম বলা হয় সেটাকে, নেজল সেপ্টাম, সেটা যদি বাঁকা থাকে, যেটাকে আমরা বলি ডিএনএস, ডেভিয়েটেড নেজল সেপ্টাম, সেটা হলেও নাক বন্ধ হবে। আমাদের নাকের দু সাইডে কিছু মাংস রয়েছে, সেগুলিকে টার্বিনেজ বলা হয়। বিশেষত ইনফিরিয়র টার্বিনেট যদি খুব বড় সাইজের থাকে, তাহলেও নাক বন্ধ হবে। এছাড়াও অন্যান্য রোগ রয়েছে, যেমন ক্রনিক সাইনোসাইটিসে, রিকারেন্ট কনজেশন হলে, বিভিন্ন অ্যালার্জিতে, এমনকি যদি পলিপ তৈরি হয়, নেজাল পলিপ, সেক্ষেত্রেও নাক বন্ধ হতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, খুব কঠিন নাম, হ্যাঁ, নেজাল পলিপ, এবং খুব কমনলিও শোনা যায় আজকালকার দিনে। তো এই নেজাল পলিপ জিনিসটা কি একটু সহজে বলুন। নেজাল পলিপ নিয়ে আমাদের এই এরিয়ার মানুষের একটা কমন মিসকনসেপশন আছে। ওরা চোখে যেটা দেখতে পায় ইউজুয়ালি সেটা টার্বিনেট। আমরা যখন নাক তুলে দেখতে চাই, আমরা যখন লাইটে দেখি আয়নাতে, আমরা যেটা দেখতে পাই মাংস দুটো দুপাশে, সেটা হচ্ছে ইনফিরিয়র টার্বিনেট। 90% মানুষ যারা ইনফর্মড নয়, তারা সেটাকেই নেজাল পলিপ বলেন, কিন্তু সেটা পলিপ নয়। পলিপের উৎপত্তি হয় আমাদের সাইনাসের ভেতর থেকে। পলিপটা বেসিক্যালি তৈরি হয় সাইনাসের ভেতর, একটা স্কিন লাইনিং আছে, স্কিন নয় বেসিক্যালি মিউকোজা লাইনিং থাকে। বিভিন্ন কারণে, অবস্ট্রাকশনের জন্য, অ্যালার্জির জন্য বা বিভিন্ন ইনফেকশনের জন্য সেই লাইনিংটার পরিবর্তন হতে থাকে, এবং সেটা থলথলে, তালশ্বাস খেয়েছেন? তালশ্বাস এক্স্যাক্টলি তালশ্বাসের মতো থলথলে একটা মাংসের রূপে পরিণত হয় আস্তে আস্তে। সেই মাংসটা যখন আস্তে আস্তে সাইনাস থেকে উপচে পড়ে নাকের ভেতর ঢোকে, সেটাকেই আমরা নেজাল পলিপ বলি। সাইনাস বলতে বলে দিই, যেটা আপনারা বলছেন যে প্যারানেজাল সাইনাসেস যেগুলো আছে, তার মধ্যে এইখানে একটা বড় হাওয়া ভরা জায়গা আছে দুদিকে। হ্যাঁ, ভগবান হয়তো দিয়েছিল যাতে চোট টোট না পায় মাথায়, তার জন্যই দেওয়া আছে, ইটস আ শক অ্যাবজর্ভারের মতো। তো ওই হাওয়া ভরা জায়গায় যদি ওই ইনফ্লামেশনটা হয় আর ওই যদি বেরিয়ে আসে, তাহলে নাকে ওই পলিপ। ঠিক? অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। সাইনাসের ভেতর পলিপের উৎপত্তি হয়, তারপর ধীরে ধীরে অ্যাজ সাইনাস আমাদের নাকের ক্যাভিটিতে ড্রেন করে, সো ওই রাস্তাতেই পলিপটা ধীরে 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 উপচে পড়ে, সম্পূর্ণ নেজাল ক্যাভিটিও বন্ধ করে দেয়। সবাই যে র্যান্ডামলি বলে আমার নাকে পলিপ রয়েছে, আমার নাকে পলিপ রয়েছে, হয়তো তাদের 60% মানুষেরই নাকে পলিপ নয়, হয়তো তাদের টার্বিনেটটা বড়, কিন্তু তাদের কনসেপ্টটা নেই যে পলিপ কি আর টার্বিনেট কি। একজন রোগী কি করে বুঝবে যে মনে হচ্ছে পলিপ, বা কোন কোন সিমটমগুলো দেখে বোঝা উচিত, এবং মনে হয় যে এবার একজন ইএনটি স্পেশালিস্টকে কনসাল্ট করা উচিত? যে কোনো কারণে ঠান্ডা লেগে গেল, এবার ঠান্ডা লাগলো, ইউজুয়ালি আমাদের যেটা হয় সিজন চেঞ্জে ভাইরাল ইনফেকশন হয়, সবারই ভাইরাল একটা রাইনাইটিস হয়, সেই সময় নেজাল কনজেশন হতেই পারে, সবারই হয়, আমার তোমার সবার হতে পারে। এবার যদি 1 সপ্তাহ কেটে গেল, 2 সপ্তাহ কেটে গেল, কিন্তু নেজাল কনজেশন কমছেই না, কন্টিনিউয়াস একটা নাক বন্ধ ভাব থেকেই যাচ্ছে। শুধু তাই নয়, নাক থেকে একটু ডিসচার্জ হচ্ছে, ওয়াটারি জলের মতো বেরোচ্ছে। শুধু অ্যালার্জি বলে সেটা ছেড়ে দেওয়াটা উচিত নয়। কন্টিনিউয়াস অবস্ট্রাকশন যদি চলতেই থাকে, যেটা আগে ছিল না, সেটা যদি নতুন অবস্ট্রাকশন কন্টিনিউয়াস চলতে থাকে, অবশ্যই এনটি কাউকে দেখানো উচিত। ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটা কিন্তু ইন্ডিকেশন অফ পলিপস, যে নাকে হয়তো সাইনাস কনজেশনের জন্য ভেতরে পলিপ জমছে, কারণ আগে ততটা ব্লকেজ ছিল না, ইদানিং এতটাই ব্লক হচ্ছে যে আমার দম নিতেই কষ্ট হচ্ছে। সেটা শুধু রাতে নয়, দিনের বেলাও কষ্ট হচ্ছে। এবং পলিপের একটা মজার জিনিস হচ্ছে, যদি সর্দি কাশি হয়, আমরা ওভার দ্য কাউন্টার অট্রিবিন ফট্রিবিন দিয়ে নাকটা খুলে দিতে পারি। যদি তেমন বড় বিশাল পলিপ নাকে থাকে, তাহলে অট্রিবিন দেওয়ার পরেও কিন্তু রিলিফ তেমন পাওয়া যাবে না। এই অবস্থায় অবশ্যই এনটির দ্বারস্থ হতে হবে। আচ্ছা, পলিপ হলে সার্জারি কি একমাত্র সলিউশন, নাকি অন্যভাবে এটাকে ট্রিট করা সম্ভব? দুর্ভাগ্যজনকভাবে আমাদের কাছে যখন পেশেন্ট আসে, তখন অলরেডি পলিপটা অনেকটাই বেড়ে গেছে, অলরেডি নেজাল ক্যাভিটি ফিল আপ করে গেছে। ওই অবস্থায় শুধু ওষুধে আমি পলিপ কমাতে পারবো না,
সেক্ষেত্রে আমরা যেটা করি সেটাকে বলা হয় একটা সার্জারি, সেটাকে ফাংশনাল এন্ডোস্কোপিক সাইনাস সার্জারি বলা হয়, FESS ফেস বলা হয়। আমরা স্পেশালাইজ ইনস্ট্রুমেন্টের মাধ্যমে মাইক্রোডিব্রাইডার বা অন্যান্য স্পেশালাইজ ইনস্ট্রুমেন্টের মাধ্যমে এন্ডোস্কোপিক্যালি একদম সাইনাসে পলিপের রুট থেকে পলিপটাকে বের করে আনি, যাতে সেটা বারবার ফিরে না আসে এবং কমপ্লিটলি রিমুভ করা যায়। কিন্তু খুব আর্লি পলিপয়েডাল চেঞ্জেস যখন কোনো মানুষের হচ্ছে, সে যদি তখনই ENT সার্জনের কাছে আসছে, মানে ধরুন কারোর সর্দি আসছে চলে যাচ্ছে, আবার কিছুদিন পর সর্দি লাগছে, আবার চলে যাচ্ছে, আবার সর্দি লাগছে, ওই কন্টিনিউয়াস ব্লকেজের সিচুয়েশনটা আসেনি, এর আগের সিচুয়েশনে লাগছে, কমছে, আবার হচ্ছে, তারা যদি ENT সার্জনের কাছে ঠিক টাইমে চলে আসে, আমরা যদি ইভ্যালুয়েট করে বুঝতে পারি যে হ্যাঁ ওর অ্যালার্জিক টেন্ডেন্সি খুব বেশি, ওর অন্যান্য অবস্ট্রাকশনের কারণে সাইনাস ক্লগিং হচ্ছে, পলিপের প্রি রিকুইজিট সব কিছু আছে, বা আর্লি পলিপয়েডাল চেঞ্জেস শুরু হয়েছে, তখন কিন্তু পুরোটাই মেডিকেশনের দ্বারা কমানো সম্ভব যদি আমরা এর কারণগুলিকে ট্রিট করতে পারি। আনফর্চুনেটলি সেই অবস্থায় কেউ আসে না, সবাই ওই OTC মেডিসিন, ওই ফার্মেসি থেকে 2-3টা ওষুধ কিনে খেয়ে নিল, কমে গেল। যখন আর কোথাও কোনো মেডিসিনে কাজ হচ্ছে না, তখনই আমাদের কাছে আসছে, আমাদের অপারেশন বলতে হচ্ছে। অপারেশন বললেই পেশেন্টরা বলছে ও বাবা নাক বন্ধের জন্য অপারেশন। ডাক্তারবাবুরা একটা জিনিস করেন, ক্যামেরা ঢুকিয়ে নিজেরাও যেমন দেখেন আর রুগীকেও দেখান। এই দেখুন, দেখতে পাচ্ছেন পলিপটা। এটা কি বলে এটাকে? এটাকে বলা হয় নেজাল এন্ডোস্কোপি। আচ্ছা, এন্ডোস্কোপ বিভিন্ন সাইজের রয়েছে। আমরা যেটা অ্যাডাল্টদের ইউজ করি সেটা হচ্ছে 4 মিলিমিটার, ডায়ামিটারটা 4 মিলিমিটার। আমাদের পিডিয়াট্রিক এন্ডোস্কোপও রয়েছে যেটা হচ্ছে 2.7 মিলিমিটার। এবার এন্ডোস্কোপি আসার পর থেকে আমাদের নেজাল আর্কিটেকচার, নাকের সমস্যা সম্পর্কে আমাদের জ্ঞান অনেকটা বেড়ে গেছে। মানে ইট হ্যাজ রিভলিউশনাইজড হোয়াট উই ইউজ টু থিঙ্ক অ্যাবাউট নোজ অ্যান্ড হোয়াট ইট হ্যাজ বিকাম নাও। কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। আগে যখন হেডলাইটের যুগ ছিল, তখন সবাই হেডলাইট পরে অপারেশন করতো, হেডলাইট দিয়ে নাকটা দেখতো। আমরা নাকের পেছন দিকের 2/3 পোর্শনটাই দেখতে পেতাম না, কারণ ফিজিক্যালি হিউম্যান আই দিয়ে নাকের ভেতরটা দেখা সম্ভব নয়। আমাদের নাক কিন্তু এইটুকুনি অর্গান নয়, আমাদের নাক এই সাইড থেকে অলমোস্ট কালবেসের পেছন অবধি রয়েছে। তো আমরা দেখলে মনে করি ওইটুকুনি জায়গা, মোটেই নয়, অনেকটা লম্বা জায়গা। তো আমরা যখন টর্চ বা হেডলাইট দিয়ে দেখতাম, তখন বড় জোর আমরা প্রথম 1/3 অংশটাই দেখতে পেতাম, তার উপর ডায়াগনোসিস হতো, তার উপর ট্রিটমেন্ট হতো। তাই আগের দিনে দেখবেন যত পেশেন্ট রয়েছে সবাই বলবে হ্যাঁ আমার কাকু নাকের সার্জারি করিয়েছিলেন, তারপরেও ভালো হয়নি, নাক বন্ধই ছিল। দিস ইজ নট আ ব্যাড সার্জারি, দিস ওয়াজ আ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ডায়াগনোসিস, কারণ তখন আমাদের কাছে ডায়াগনস্টিক টুলস ছিল না। আজকে আমাদের কাছে এন্ডোস্কোপি রয়েছে, যেটা দিয়ে আমরা একদম সামনে থেকে পেছন অবধি কমপ্লিটলি দেখতে পাই কোথায় অবস্ট্রাকশন হচ্ছে, কোথায় কি প্রবলেম হচ্ছে, পলিপয়েডাল চেঞ্জ শুরু হলো কিনা। মানে সার্জারির যেটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ভিজিবিলিটি, অ্যাক্সেস। মানে আমি দেখবো তবে তো আমি জিনিসটা ট্রিট করবো। অ্যাবসলিউটলি, আমি যেটা দেখতেই পাচ্ছি না সেটা আমি সার্জারি করবো। অ্যাবসলিউটলি। আচ্ছা, ফার্স্টে যেটা আমরা শুনলাম আর একটা কথা, DNS, ডিভিয়েটেড নেজাল সেপ্টাম। হ্যাঁ, দাঁড়ান, এই কঠিন জিনিসগুলো বলে না বুঝতে পারি না, এটা একটু সহজে বলো। সহজে হচ্ছিল নাকের মধ্যের হাড়টা বাঁকা, তার মানে এই দুটো রাস্তা সমান নয়, একদিকের রাস্তাটা একটু চেপে গেছে আর একদিকের রাস্তাটা একটু বড় আছে। আচ্ছা, তো এই DNS, ডিভিয়েটেড নেজাল সেপ্টাম হলে সার্জারি কি খুব দরকার? আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন তাহলে অলমোস্ট 65 to 70% মানুষের কোনো না কোনো দিকে মাইল্ড ডেভিয়েশন থাকে। কারণ আঙুল 5টা আঙুল সমান হয় না, সিমিলারলি সবার লাক সমান নয়, কারণ না কারোর কোনো না কোনো দিকে সেপ্টাম ডেভিয়েশন থাকতেই পারে। সবাইকে ধরে আমরা সার্জারি করি না, আমরা শুধু তাদেরই সার্জারি অ্যাডভাইস করি যাদের ডিভিয়েটেড সেপ্টাম সিগনিফিক্যান্ট সিমটম কজ করছে এবং যেটা মেডিকেশনে কমপ্লিটলি আমরা ঠিক করতে পারছি না বা অ্যাপ্রোপ্রিয়েটলি উনি নিঃশ্বাস নিতে পারছেন না, তাদের ক্ষেত্রেই আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা বলি। সেটা লেস দেন 10%, টু বি অনেস্ট। তো আপনার ডিএনএস কেউ দেখে বললো আপনার ডিএনএস আছে তার মানেই সার্জারি লাগবে, সেটা কিন্তু একদমই নয়। সেটা কমপ্লিটলি ডিপেন্ড করে আপনার ডিএনএস কতটা রয়েছে, আপনার কী কী সিমটম রয়েছে এবং আপনার মেডিকেল ম্যানেজমেন্টে আপনার ট্রিটমেন্টটা ঠিকঠাক হচ্ছে না ইনকমপ্লিট থেকে যাচ্ছে। সেক্ষেত্রে আমরা সার্জিক্যাল ইন্টারভেনশনের কথা বলি। আর যদি সেপ্টোপ্লাস্টি করতে হয় কীরকম সময় লাগে, কতটা ব্যথা লাগে, কতক্ষণ থাকতে হয় পেশেন্টকে? আর সবার আগে বলুন যে সেপ্টোপ্লাস্টিটা কি? সেপ্টোপ্লাস্টি, সেপ্টামটা কারেকশন করা।
মানে এই হাড়টাকে মাঝখানের হাড়টাকে কারেকশন করে। এবার সেপ্টাম মানে শুধু হাড় নয়, সেপ্টাম মানে পার্টিশনের একটা পার্ট কার্টিলেজ দিয়ে তৈরি। কার্টিলেজ মানে যেটা দিয়ে আমাদের কান তৈরি, একটু নরম ফ্লেক্সিবল জিনিস, এবং একটা পার্ট হাড় দিয়ে তৈরি। ডেভিয়েশন দুদিকেই থাকতে পারে, কার্টিলেজেও থাকতে পারে, হাড়েও থাকতে পারে, ইউজুয়ালি দুটোতেই থাকে, সেটাই হচ্ছে কথা। এবার আমরা যখন সেপ্টোপ্লাস্টি করি, আমরা হাড় এবং কার্টিলেজ দুটোরই ডেভিয়েশন ক্লিয়ার করি, দুটোকেই আমরা সোজা করে দিই যাতে নেজাল প্যাসেজটা আরো রুমি হয়। একটা সিম্পল জিনিস ভাবুন, ধরুন আপনার এটা হচ্ছে হলঘর, হলঘরের মাঝখানে একটা পার্টিশন আছে আর চারদিকে ঘর রয়েছে। এই হলঘরটা হচ্ছে আমাদের নাক, মাঝখানের পার্টিশনটা হচ্ছে সেপ্টাম, আর প্রত্যেকটা ঘর হচ্ছে একটা সাইনাস। কতটুকু ইম্পর্টেন্ট, আজকে যদি হলঘরের মাঝখানের ওয়ালটা ক্রুকেড হয়, একদিকে হেলে পড়লো, এই ঘরগুলি ঠিকঠাক পরিষ্কার থাকবে? এই হলওয়ে তো পরিষ্কার করা যাবে না, কেউ এসে ঝাড়া পোছা করতে পারবে না, ঘর থেকে লোক ঠিকঠাক বেরোতে পারবে না, যেতে পারবে না, তো স্বাভাবিক এখানে আবর্জনা জমবে। কিন্তু বুঝতে পেরেছেন? তো সিমিলারলি আমাদের যদি ওয়ালটা সোজা না করা হয়, বাকি কোনো জিনিসই ঠিকঠাক কাজ করবে না। সেই কারণেই সেপ্টোপ্লাস্টিটা বেশি ইম্পর্টেন্ট। এরকম কি কোনো রোগ হয় যেরকম মানুষ কানে কম শোনে তো নাকে কম শোকে, মানে গন্ধ পাচ্ছে না? অবশ্যই হয়, কোভিড ছাড়া। আমি সেটাই বলতে চাইছিলাম। এনোসমিয়া, এই জিনিসটা গন্ধ না পাওয়া, সেটাকে বলা হয় এনোসমিয়া, আচ্ছা। বা কম গন্ধ পাওয়া, সেটাকে হাইপসমিয়া বলা হয়। যাই হোক, কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে এনোসমিয়া কি হয়। প্রত্যেকের ঘরে ঘরে যার একবার কোভিড হয়েছে সে বুঝতে পারবে যে এনোসমিয়া কি হয়, মানে গন্ধ কমপ্লিটলি চলে যাওয়া। আমরা এত ম্যাসিভ এনোসমিয়ার পেশেন্ট কোনোদিন পাইনি কোভিডের আগে। আগেও হতো, অনেক কারণেই হতে পারে, বাট কোভিডের আগে আমরা কোনোদিন পাইনি। যদি এনোসমিয়ার কমন কারণ কয়েকটা বলি, এখন তো কোভিড নাম্বার 1-এ চলে এসছে, কিন্তু কোভিড হওয়ার আগে কি কি কারণ ছিল? জেনারেলি আমরা গন্ধ পাই কেন সেটা বুঝতে হবে। নাকের উপরে কিছু নার্ভ এন্ডিংস আছে, অলফেক্টরি নার্ভ এন্ডিংস। আমাদের গন্ধ পার্টিকুলার কিছু মলিকিউলস আছে, প্রত্যেকটা জিনিস থেকে একটা সেন্ট বেরোয়, সেটা কিছু মলিকিউলস থাকে, সেটা যখন ওই নার্ভ এন্ডিংয়ে পৌঁছায় আমাদের গন্ধের সিগন্যালটা ব্রেনে যায় এবং আমরা বুঝতে পারি যে আচ্ছা এইটা এই গন্ধ, গোলাপের গন্ধ ভালো, তাই না? তো কোনো কারণে ওই নার্ভ এন্ডিংগুলি যদি ড্যামেজড হয় বা ফিজিক্যালি যদি ঢেকে যায়, সেক্ষেত্রে গন্ধ পাওয়া যাবে না বা কম পাওয়া যাবে, সিম্পল কথা। তো আগে কমন কি ছিল? প্রথম জিনিস যেটা আমরা আগে বললাম, পলিপস খুব ভর্তি হয়ে গেল, নেজাল ক্যাভিটি ভর্তি করে দিল, নার্ভ এন্ডিং সব পলিপের আন্ডারে ঢাকা পড়ে গেল, তখনও গন্ধ পাওয়া যায় না। সো ইট ইজ এ ভেরি কমন সিমটম ইন পলিপ পেশেন্টস। বারবার সর্দি হচ্ছে, নাক বন্ধ আছে, গন্ধ পাচ্ছি না, ইটস এ ভেরি কমন সিমটম। আরেকটা সিমটম হতে পারে কোনো ধরনের টক্সিনস, প্রচণ্ড বাজে টক্সিন ইনহেলেন্ট, সেটার ক্ষেত্রেও নার্ভ এন্ডিং ড্যামেজ হতে পারে। বিভিন্ন ভাইরাল ইনফেকশন, কোভিড তো অবশ্যই রয়েছে, সে কারণেও হতে পারে। এছাড়াও কিছু বড় রোগের ক্ষেত্রেও হতে পারে, যেমন কিছু কিছু ধরনের ব্রেন টিউমার রয়েছে, কিছু কিছু নাকের টিউমার রয়েছে, যে কারণে গন্ধ যেতে পারে। যারা ওবেজ নয়, সবাই না নাক ডাকে। এই যে নাক ডাকা ব্যাপারটা, সবাই খুব হাসি মজা করে যে নাক ডাকছে। তো এই নাক ডাকাটা কতটা অ্যালার্মিং একটা লোকের মানে শরীরের পক্ষে? নাক ডাকা দু ধরনের হয়, একটা হচ্ছে সোশ্যাল স্নোরিং, যেটা আমি তুমি সবাই করতে পারি। আমরা খুব টায়ার্ড আছি, এক আধ দিন স্নোর করলাম, ঘুমিয়ে পড়লাম, একটা স্নোর করছে, সর্দি হলে অনেক সময় হতে পারে। আরেকটা হচ্ছে বিকট আওয়াজ করে নাক ডাকা, প্রচন্ড নাক ডাকছে, এবং শুধু তাই নয়, নাক ডাকায় আশেপাশে কেউ ঘুমোতে পারছে না। সেকেন্ড কথা, ও নাক ডাকছে, সবাই ভাবছে ও ভালো ঘুম হচ্ছে, মোটেই নয়। নাক ডেকে ঘুম কিন্তু খুব ভালো ঘুম নয়। নাক ডাকাটা কেন হয়? যেমনি বাঁশি বাজে, সিম্পল কনসেপ্ট। বাঁশি কেন বাজে? আমরা যখন ছোট্ট ফুটো দিয়ে ফু দিই, তখন হাওয়াটা যায়, টার্বুলেন্স হয়, কারণ জায়গাটা ছোট, হাওয়াটা পৌঁছচ্ছে, সেই কারণে বাঁশি বাজে। যত ছোট তত বেশি স্পিচ বেশি, তত সাউন্ড বেশি হয়। সিমিলার কনসেপ্ট, যত নাক থেকে গলা অবধি যে এয়ারওয়েটা রয়েছে, সেটা যত ন্যারো হবে, সে কারণে নাক ডাকাও বেশি হবে। এবার অনেক সময় দেখা যায় নাক ডাকতে 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 হঠাৎ থেমে গেল লোকটা, এইটাই হচ্ছে বিপজ্জনক। সেটাকে বলা হয় স্লিপ অ্যাপনিয়া বা অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। এটা নিয়ে বলতে প্রায় একদিন চলে যাবে, তো আমি শর্টে বলছি।
স্লিপ অ্যাপনিয়া একটা মারাত্মক রোগ। স্লিপ অ্যাপনিয়া ঠিক রোগ নয়, এটা একটা এন্টিটি যেটা অন্যান্য রোগের কারণ হতে পারে। প্রতি রাত্রে কেউ ঘুমোচ্ছে, কোনো কারণে ওর নাক থেকে গলা অব্দি এয়ারওয়েটা চেপে গেল, বন্ধ হয়ে গেল, অক্সিজেন সাপ্লাই বন্ধ হয়ে গেল, তখন কি হবে? ওর ব্রেইনের সিগন্যাল যাবে যে আমার শরীরে অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে যাচ্ছে না। তখন ওর হার্টকে বেশি করে কাজ করতে হবে, কারণ অক্সিজেন তো রক্তের মাধ্যমেই প্রবাহিত হয়, তো হার্ট বেশি কাজ করছে। এবার ব্রেইন অক্সিজেন কম পাওয়ায় ঘুমটা যে ডিপ স্টেজে ছিল সেটার থেকে একটু লাইটার স্টেজে চলে গেল, যাতে বাকি মাসেলগুলি অ্যাক্টিভ হয়, লম্বা শ্বাস নিতে পারে, সেইভাবে অক্সিজেন ইনটেক করতে পারে। এইবার ভাবো, যদি বছরের পর বছর একটা লোক কন্টিনিউয়াসলি অ্যাপনিয়ায় যাচ্ছে, ঘুমটা হালকা ভেঙে গেল, আবার শ্বাস নিচ্ছে, এই সাইকেলটা রিপিট হতে থাকে, তাহলে হার্টের উপর কতটা চাপ পড়ছে, প্রতি রাত্রে অক্সিজেন কম হয় ব্রেইনের উপর কতটা চাপ পড়ছে। তো স্লিপ অ্যাপনিয়া কার্ডিওভাস্কুলার হেলথ, আমাদের ব্রেইনের হেলথ, ইভেন আমাদের নর্মাল প্রেশার, ব্লাড প্রেশার এবং সুগার সব কিছুকে এফেক্ট করে। স্নোরিং যদি আপনার হয়ে থাকে, অবশ্যই ইএনটি ডাক্তারবাবু কাউকে দেখাবেন। হ্যাঁ, স্নোরিং শুধু আমরা দেখি না, পালমোনোলজিস্টরাও স্নোরিং দেখে। স্লিপ বেসিক্যালি ইট ইজ এ মাল্টি স্পেশালিটি সাবজেক্ট, সো অবভিয়াসলি ইএনটি ইভ্যালুয়েশনও দরকার, কারণ আমাদের স্ট্রাকচারাল প্রবলেমের জন্য স্নোরিং হতে পারে। আচ্ছা, এই যে এখন অনেক অ্যান্টি স্নোরিং ডিভাইস বেরিয়েছে, নাকের এখানে লাগিয়ে দিলে নাক ডাকে না কেউ, এটা কতটা হেল্পফুল? বেসিক্যালি কি হয়, ওই ডিভাইসগুলি কি করে, এই যে ভাঁজটা থাকে, এই ভাঁজটাকে একটু ওপেন আপ করে, তার মানে সামনের পোর্শনে এয়ার এন্ট্রিটা একটু বেটার করে। একদম কাজ করে না সেটা বলবো না, বাট এইটুকুনি বেটার করে। হোয়াট ইভ ওর নাকের পেছনটা বন্ধ আছে, বড় এডিনয়েড গ্ল্যান্ড আছে, হোয়াট ইভ ওর ভেতরে পলিপ রয়েছে, হোয়াট ইভ ওর গলায় বড় টনসিল রয়েছে, বা টাংটা খুব মোটা, টাং ফল হচ্ছে, তাতে কি কাজ করবে? কিছুই করবে না। তো খুব সিলেক্টেড মানুষের হয়তো কিছুটা আরাম পায়, আর বাকিটা তো কমার্শিয়ালাইজেশন। আমাদের ডোমেনেও এই স্লিপ অ্যাপনিয়ার জন্য, মানে এই অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার জন্য একটা ডিভাইস দেওয়া হয়, যাতে এই ম্যান্ডিবলের মানে অ্যাবসলিউটলি যাতে ফল ব্যাক না করে একটা পোর্ট্রেটেড পজিশনে রাখার জন্য অ্যাডভান্সমেন্ট ডিভাইসেস বলা হয়। অ্যাডভান্সমেন্ট ডিভাইসেস দেওয়া হয়। একটা জিনিস বলি, লোকে বলে চোখের জলে নাকের জলে হয়ে গেলাম, তাহলে চোখের সাথে নাকের এই যে রিলেশনশিপটা, কাঁদছি আমি, এদিকে আমার রানিং নোজ, কেন হয় একটু বলুন? তুমি যেভাবে শুরু করলে, চোখ কেন আলাদা? চোখ মোটেই আলাদা নয়, চোখও আমাদের ভাই। তো কি হচ্ছে, চোখ এবং নাকের মধ্যে কানেকশনটা হচ্ছে নেজো ল্যাক্রিমাল ডাক্টের। মানে আমরা যখন কাঁদি বা আমাদের চোখে যখন ওয়াটারিং হয়, আমরা দেখবেন আমাদের চোখের উপর সবসময় একটু ভেজা ভেজা ভাব থাকে, সেটা নর্মাল, চোখটাকে ময়েস্ট রাখে, বাকি ইম্পর্টেন্ট পার্টগুলিকে ভালো করে রাখে। বাট চোখটা তো ঠিক বাটি বা কোনো আকৃতির নয়, সেটা জল ধরে রাখার মতো জায়গা নয়। তো এই যখন আমরা কাঁদছি বা যখন কোনো পেঁয়াজ কাটছি, ওয়াটারিং হচ্ছে, বা যখন ইভেন কোনো ইরিটেন্ট জিনিস চোখে পড়লো, এই যে ওয়াটারিং হচ্ছে, এই ওয়াটারটা যাবে কোথায়? সেটা ড্রেনেজ পাথওয়েও তৈরি করা আছে আমাদের বডিতে, সেটা হচ্ছে নেজো ল্যাক্রিমাল ডাক্ট। নাক চোখ থেকে যা এক্সেস ফ্লুইড থাকে, এক্সেস জলটা, সেটা ভেতর দিয়ে নেজো ল্যাক্রিমাল ডাক্টের মাধ্যমে নাক দিয়ে ফ্লো আউট হয়। এইখানেই ছাতাটা আছে পাশে, ওই জল যাওয়ার রাস্তাটা। আমাদের চোখের উপরে এবং নিচে দুটো পাংটাম রয়েছে, পাংটাম মানে ছিদ্র, যেগুলি ওই নেজোল্যাক্রিমাল ডাক্টে ওই পাইপলাইন থাকে, যেগুলি জলটা টেনে দিয়ে নাক দিয়ে বের করে দেয়। সেই কারণে কান্নাকাটি করলে চোখের জল, নাকের জল। আর যদি ওই নেজোল্যাক্রিমাল ডাক্ট যদি বন্ধ হয়ে যায়, তাহলে দেখবেন ঝরঝর 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 করে চোখ দিয়ে জল পড়ছে, এপিফোরা। এপিফোরা ইএনটি সার্জন ঠিক করে? হ্যাঁ, আমরাও করি, আই সার্জনরাও করে। ওই আবার বলছিলাম এন্ডোস্কোপ কি কি পরিবর্তন করলো। এন্ডোস্কোপ হওয়ার আগে এনটি সার্জনরা এপিফোরার অপারেশন করতেনই না, এটা আই সার্জনরাই করতেন। বাইরে থেকে এইখানটা কেটে নেজোল্যাক্রিমাল যে স্যাকটা আছে সেটাকে ওপেন করে দিতেন, যদি ব্লকেজ হয় সেটা ওপেন করে দিতেন। এন্ডোস্কোপ আসার পর থেকে আমরা বাইরে কাটাকুটি না করে ডিরেক্টলি নাকের ভেতর থেকেও সেই স্যাকটা ওপেন করতে পারি। তো এটাকে এন্ডোস্কোপিক ডিসিআর বলা হয়, ডেক্রোসিস্টো রাইনোস্টমি। তবে বেস্ট জিনিস নাকের হচ্ছে ঘ্রাণেন অর্ধভোজন। অ্যাবসলিউটলি। হ্যাঁ, বলার সাথে সাথে একটা কেমন যেন একটা গন্ধ হচ্ছে। ডাক্তারবাবুকে সেই ফিলিং আজকে এখানে খাওয়া দাওয়া হবে কি? কিচ্ছু খেয়ে না, আপনার বিশ্বাস করুন, কিচ্ছু না না না, আমরা দেখুন, আমরা হচ্ছি বাইরের খাবারের বিরোধী, কিন্তু আমরা বলি যে বাইরে যে খাবারগুলো আপনারা দেখেন সেইগুলো যদি বাড়িতে ইউটিউব দেখে নিজের রান্নাঘরে বানান, তাহলে কি এই অয়েল রিইউজ বা অন্যান্য বাজে জিনিস এলিমেন্টগুলো সেগুলো আপনারা কাস্টমাইজ করে ঘরোয়াভাবে কিন্তু খেতে পারেন হেলদিভাবে।
তো তাই ডাক্তারবাবুর জন্য আমাদের তরফ থেকে রয়েছে ঘরোয়া রান্না করার জন্য রান্নাঘরের সমস্ত সামগ্রী ফ্রম শালিমার, আমাদের গিফট পার্টনার শালিমারের পক্ষ থেকে এই গিফট হ্যাম্পার, এর মধ্যে সমস্ত রান্নাঘরের সামগ্রী রয়েছে এবং তার সাথে রয়েছে শালিমারের আইকনিক নারকেল তেল। থ্যাংক ইউ আচ্ছা থ্যাংক ইউ। এবার আমি অমলেট বানাতে পারবো, সেই ওইটুকুই আমার কুকিং স্কিলস। রান্নাঘরে এখন জমজমাট, মানে সুন্দর সুন্দর গন্ধ পাবেন আপনি নাক থেকে Absolutely. এবং মাছ ভাজার আওয়াজ পাওয়া পাবেন। এবার কানে আসি, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ আমাদের মাইক্রোফোন বলতে পারি, যেটা থেকে সমস্ত কিছু শব্দ রেকর্ড হয়। একদম। তো সবচেয়ে কমন একটা জিনিস দিয়ে শুরু করি, খুব সহজ, কানের পর্দা ফেটে যাওয়া। অনেক সময় কেউ কোনো আঘাত লাগলো, চর বা মারামারি থেকে হতে পারে, এমনি অনেক সময় এয়ার প্রেসারে ফেটে যায়। তো কানের পর্দা ফেটে যাওয়াটা কত সিভিয়ার, আর এটা কি সেলফ হিলিং? সেলফ হিলিং তো বটেই। আমরা যে কোনো জায়গায় কাটলে ইউজুয়ালি সেটা সেলফ হিল হয়েই যায়। আজকে আমার হাত কেটে গেল এইটুকুনি, আমি প্রত্যেকটা কাটের জন্য তো স্টিচ করাই না। সিমিলারলি যদি শুধু ফেটে যায়, পর্দাও ফেটে যায়, সেটাও তো স্কিন, সেটাও নিজে থেকে জুড়েই যেতে পারে, প্রোভাইডেড আমরা ওকে হিল করার অপরচুনিটি দিই। ঠিক। ম্যাক্সিমাম মানুষ কানে ট্রমা হওয়ার পর যেটা প্রথম ভুল করে সেটা হচ্ছে ঘরের কারোর কথায় গিয়ে কানে তেল দিয়ে দিল, ফ্লুইড দিয়ে দিল, বা ইভেন আরও বিপজ্জনক যেটা সেটা হচ্ছে জল দিয়ে দিল, বা আজকাল তো সবাই ডাক্তার, কেউ বললো এই ভাই তুই ওই ড্রপটা নিয়ে নে, ওইটা আমার কান ব্যথা কমিয়ে দিয়েছিল, তুই এই ড্রপটা নিয়ে নে, ড্রপ দিয়ে দিল। কানে যখনই কোনো আঘাত লাগবে, তারপর যদি হিয়ারিংটা কমে যায় ও কানটা ব্লক লাগে, অবশ্যই ইএনটি কারোর কাছে দেখানো উচিত। এইটা এভালুয়েট করা উচিত যে কানের পর্দা ফেটেছে কিনা। 99% পর্দা নিজে থেকে জুড়ে যাবে যদি কানটা ড্রাই রাখা হয়, কানটাকে কোনো ধরনের ফ্লুইড যাতে না পৌঁছায়। কেন? আমাদের কান পর্দাটা হচ্ছে একটা ব্যারিয়ার, যেটা আউটার ইয়ার বা এক্সটার্নাল ইয়ারকে মিডিল ইয়ার বা কানের পর্দার ভেতরের যে ইম্পর্টেন্ট পার্টটা থাকে সেটা থেকে সেপারেট করে। যদি তাতে ফুটো থাকে কি হবে? আর তার উপর যদি আমরা জল ঢালি বা আননেসেসারি ড্রপ ঢালি, সেই লিকুইডটা ভেতরে চলে যাবে। ভেতরে গেল, ভেতরে একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট হলো যাতে ভাইরাস ব্যাকটেরিয়া গ্রো করতে পারে বা ফাঙ্গাস গ্রো করতে পারে। আর তেল সবচেয়ে সর্বনাশী জিনিস, তেল দেওয়া মানে ইনফেকশন হওয়া 100%। তো তখন পর্দাটাকে হিল হতে দেবে না, যেহেতু কন্টিনিউয়াস ইনফেকশন হচ্ছে, তখন সেটা অ্যাকিউট এই পর্দা ফাটা থেকে সেটা আস্তে 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 ক্রনিক স্টেজে চলে গেল, যেটাকে আমরা বলি ক্রনিক ওটাইটিস মিডিয়া, মানে ক্রনিক কানের ইনফেকশন। হ্যাঁ এটাই বলুন, আমি ভয় পাচ্ছিলাম। না ক্রনিক কানের ইনফেকশন, যাতে একটা ফুটো রয়েছে এবং ওই ফুটো দিয়ে ডিসচার্জ বেরিয়ে আসছে। সো প্রাইমারিলি কানে চোট লাগলো বা বেরোট্রমা হলো বা যাই হলো, কান বন্ধ হয়ে গেছে চোট লেগে, কারুর কথা শুনবেন না, প্লিজ ইএনটি ডাক্তারবাবুর কারোর কাছে যাবেন, উনি এক্সামিন করে দেখবেন, যদি পর্দায় ফুটো হয়ে থাকে ভয় পাবেন না, সেটা 99% ক্ষেত্রে নিজের থেকেই জুড়ে যাবে। এই যে টিম্প্যানিক মেমব্রেন, হ্যাঁ টিম্প্যানিক মেমব্রেন, এই যে পর্দাটা, কানের পর্দা, হ্যাঁ কানের পর্দা, কানের পর্দা থিকনেস কত হয়? 0.1 মিলিমিটার। 0.1 মিলিমিটার দিলেও ছেড়ে যাবে এরকম হয় না? কিন্তু ফুটো হয়ে গেছে, সেলফ হিলড হলো না, অপারেশন করতেই হবে। টিম্প্যানোপ্লাস্টি কিভাবে করা হয়? হ্যাঁ হ্যাঁ, মানে পর্দা রিপেয়ার, জানালার পর্দা চেঞ্জ করে অন্য পর্দা লাগিয়ে দাও। না মোটেই নয়। বেসিক্যালি কি হয়, আমরা যখন কোনো একটা নন হিলিং পারফোরেশন পাই, মানে যেটা হিল করছে না, ওই কিছু একটা হয়েছে, খুব কমন, গ্রাম বাংলায় খুব কমন, যারা পুকুরের জলে ডুব দিয়ে চান করে তাদের ক্ষেত্রে এটা খুব কমন। কোনো কারণে পুকুরের নোংরা জল ঢুকলো, বড় একটা ফাঙ্গাল ইনফেকশন হলো, পর্দা ড্যামেজ হলো, ফুটো রয়ে গেল, বারবার পুকুরে চান করছে, বারবার জল ঢুকছে, হিল হতে পারছে না, এটা ক্রনিক ওটাইটিস মিডিয়া, যেটা বললাম ক্রনিক ইনফেকশন হয়ে যাচ্ছে, সেই ফুটোটা রয়ে গেল। এবার আমাদের কাজ হচ্ছে এই ফুটোটাকে রিপেয়ার করা, সেইটাকেই বলা হয় টিম্প্যানোপ্লাস্টি। ওই আবার সেপ্টোপ্লাস্টি মানে হাড় রিপেয়ার করা, ঠিক করা, সোজা করা। সিমিলারলি টিম্প্যানোপ্লাস্টি মানে পর্দা রিপেয়ার বা পর্দাটা ঠিকঠাক করা। আমরা টিম্প্যানোপ্লাস্টি বাইরে থেকে এনে পর্দা লাগাই না, পেশেন্টের শরীরের একটা ফেশিয়া নিয়ে আমরা, টেম্পোরালিস ফেশিয়া, সেটাই মোস্টলি ইউজ করা হয়। অন্যান্য জিনিসও ইউজ করা হয়, কার্টিলেজের পার্ট ইউজ করা হয়, অন্যান্য ফেশিয়া ইউজ করা যেতে পারে। মোদ্দা কথা, পেশেন্টের শরীরের স্ট্রাকচার দিয়েই আমরা ওই পর্দাটাকে নতুন করে তৈরি করি। কতটা প্রিসিশন সার্জারি বুঝতে পারছেন? এটা 0.1 মিলিমিটার, হাত দিয়ে দেখাতে পারবো না, তো সেই পর্দাটাকে রিপ্লেস করছেন। এবার একটা ব্যাপার হচ্ছে, আমাদের খুব আনন্দ দেয় কান খোঁচানো। কান খোঁচানোর কি আদৌ দরকার আছে? ওই ময়লাগুলো কি বার করার দরকার আছে যেগুলোকে আমরা ময়লা ভাবি? না। আর হচ্ছে এই যে আমরা ইয়ারবাড বা
দিয়ে যে কান খোঁচাই, এর ফলে আমরা কি কি বিপদ ডেকে আনছি? আমাদের কানের ভেতরের পোর্শনটা, মানে এক্সটার্নাল ইয়ার, যেটা পর্দার আগের পোর্শনটা এক্সটার্নাল ইয়ার, ওই যে ক্যানালটা রয়েছে ইয়ার ক্যানাল, তার একটা পোর্শন বোন দিয়ে তৈরি, একটা পোর্শন আবার কার্টিলেজ দিয়ে তৈরি। তো আমাদের আউটার পোর্শনটা কার্টিলেজ দিয়ে তৈরি, যেখানে ওয়্যাক্সটা তৈরি হয়। সো বাই নেচার আমাদের ওয়্যাক্সটা কানের ভেতরে তৈরি হয় না। কোথায় তৈরি হয়? কার্টিলেজেনাস পোর্শনে। এবার আমরা যখন চিউ করি বা মুখের মুভমেন্ট হচ্ছে, কথা বলছি, ঢোক গিলছি, যাই করছি, আমাদের টিএম জয়েন্ট রয়েছে, সেই জয়েন্টটা কিন্তু সেই কার্টিলেজেনাস ক্যানালের ঠিক পাশেই থাকে। সেই মুভমেন্টটা তাতে ট্রান্সমিটেড হয়, তাতে ভেতরে কার্টিলেজে একটা ওয়েভি মুভমেন্ট হয়, তাতে অটোমেটিক্যালি যা প্রত্যেক দিন তৈরি হয় ওয়্যাক্সটা ধীরে 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 বেরিয়ে যায়। সেটাই নর্মাল মেকানিজম। সো নর্মাল মানুষের ওয়্যাক্স ক্লিন করার প্রয়োজনই পড়ে না। হ্যাঁ, এমন কিছু লোক রয়েছেন যাদের এক্সেসিভ সিক্রেশন হচ্ছে, সেটা হতেই পারে, বা কানের স্ট্রাকচারটা হয়তো একটু ক্রুকেড বা ছোট, তাদের ক্ষেত্রে ওয়্যাক্স অ্যাকুমুলেট করতে পারে। তো আমরা যেটা অ্যাডভাইস করি, এভরি 3 to 6 মান্থলি একজন ইএনটি ডাক্তারবাবুর কাছে গিয়ে ওয়্যাক্সটা দেখে নেবেন। যদি পর্যাপ্ত পরিমাণ পুরো ভর্তি থাকে তাহলে উনিই ক্লিনিং করে দেবেন। না হলে কান খুঁচিয়ে পরিষ্কার করার কোনো দরকার নেই। একদমই নয়, কারণ খুঁচিয়ে কেউ পরিষ্কার করতে আজ অব্দি পারেনি। ইয়ারবাড, আচ্ছা, ইয়ারবাডে বাক্সটা কেউ পড়েছে কি? ইয়ারবাডে বাক্সের পেছন দিকেই লেখা থাকে নট ফর ইন্টারনাল ইউজ, মানে এই যে বাডটা, সেটা বেসিক্যালি তৈরি করা হয়েছিল ইয়ার এর এই সব রিজেস পরিষ্কার করার জন্য, এক্সটার্নাল ইউজের জন্যই বানানো হয়েছে। কিন্তু আমরা যথারীতি ভেতরে ঢুকিয়ে পরিষ্কার করার চেষ্টা করি। আর যা হারাম লাগে না। আরাম লাগে, কারণ এই এরিয়ার নার্ভ এন্ডিং প্রচুর থাকে, খুব সেন্সিটিভ জায়গা, তাই ওই ফিলিংটা খুব ভালো, কিন্তু সেটা কিন্তু খুব ক্ষতিকারক। কারণ এয়ারবাড মোটেই ওয়্যাক্স আনতে পারে না, সেটা ওয়্যাক্সটাকে ভেতরে ঠেলে দেয়। যত ঢোকাবে তত ঠেলবে, যত ঠেলবে তত চলে যাবে বোনি পার্টে, যেখান থেকে আর মুভমেন্ট সম্ভব নয়। তার মানে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার আস্তে আস্তে জমতে থাকবে। যারা ইয়ারবাড বেশি ইউজ করে তাদের কানে ওয়্যাক্স জমেও বেশি। এবং শুধু তাই নয়, কানের চামড়াটা খুব পাতলা। ওয়্যাক্স ক্লিনিংয়ের জন্য বারবার যখন আমরা ক্লিনিং করি, বেসিক্যালি কি হয়, ওয়্যাক্সটা তৈরি হয় একটা কারণে নিশ্চয়ই। আমরা ঘামি কেন? রোদে গেলে কেন ঘামি? আমাদের বডি হিট হয়ে যায়, খুব গরম হয়ে যায়, সেটাকে কুল ডাউন করার জন্য আমাদের ঘাম বেরোয়। সিমিলারলি কানের চামড়া যেহেতু খুব পাতলা, ড্রাই হাওয়ার এফেক্টে ফেটে গেল, ইনফেকশন হয়ে গেল, সেটা প্রিভেন্ট করার জন্য ন্যাচারালি একটা লুব্রিকেন্ট তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ইয়ার ওয়্যাক্স। ওটা আদতে আমাদের কানের পর্দাকে প্রোটেক্ট করে। শুধু তাই নয়, সেটা ন্যাচারাল, তার মধ্যে ন্যাচারাল অ্যান্টিমাইক্রোবিয়াল প্রপার্টিজ থাকে, যেগুলি নর্মাল ভাইরাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশনকে প্রিভেন্ট করে, কিছুটা প্রিভেন্ট করে। আমরা যদি সেই লেয়ারটা ঘষে ঘষে তুলে দিচ্ছি, শুধুমাত্র চামড়াকেই আমরা ইনজিওর করছি না, আমরা ক্রনিক্যালি একটা ড্রাই ইয়ার তৈরি করছি। কন্টিনিউয়াস যে ইয়ারবাড ইউজ করে তার কান চুলকানো কমবে না, কোনো দিন কমবে না, সে চুলকাতেই থাকবে। ইয়ার ড্রাই হচ্ছে, পর্দা ওই চামড়া ড্রাই হচ্ছে, ড্রাইনেস আরও ইচিনেস করছে, ইচিনেসের জন্য আবার চুলকাচ্ছে, ওই একটা ভিশিয়াস সাইকেলের মধ্যে সে পড়ে যায়। সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যেহেতু ন্যাচারাল ব্যারিয়ারটা খারাপ হয়ে যাচ্ছে, ইজিলি সেই ব্যাকটেরিয়া বা ভাইরাস বা ফাঙ্গাস সেই চামড়াটাকে ইনফেক্ট করতে পারে। এটাকে আমরা বলি অটাইটিস এক্সটার্না, এবং সত্যি কথা সেটা ওয়ান অফ দ্য মোস্ট পেইনফুল কন্ডিশন। কি ওটাইটি কি বললেন? ওটা মানে অটাইটিস এক্সটার্না মানে এক্সটার্নাল ইয়ারের ইনফেকশন। আরে সব ঠিক আছে, অনেক মানে এরকম আমার মতো যারা টেকো আছে তারা বলে যে মাথায় চুল দিল না, কানের এখানে এত চুল দিয়েছে, কাটতে কাটতে পরেশান হয়ে গেছি। কানের চুল কেন দিচ্ছে কানের ফুটোতে? ফিমরিয়া বা কানের চুল, সেটাও আমাদের আউটার ইয়ার মানে এই এক্সটার্নাল ইয়ারের পার্টেই থাকে। সেটা বেসিক্যালি কানের চুল আবার প্রত্যেক মানুষের সমান নয়, কারোর খুব বেশি হয় তাদের ক্ষেত্রে বিরক্তিকর, কারোর ক্ষেত্রে খুব কম, কিন্তু সেটারও একটা প্রোটেক্টিভ মেকানিজম আছে। সেগুলি বাইরের ধুলো বালি, ডাস্ট পার্টিকেলস সবগুলিকে আটকে দেয়। কানের এন্ট্রিটায় যদি কোনো প্রোটেকশন না থাকে, অবভিয়াসলি নোংরা জিনিস ঢুকতেই থাকবে। তো সেটা একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। তারপর ওয়্যাক্স একটা সেকেন্ড লাইন অফ ডিফেন্স। আমরা কি করি? আমরা সেটা শেভ করি, চুল কেটে দিই, ট্রিম করে দিই, বা ভেতরে ওয়্যাক্সটাও পরিষ্কার করে দিই। তো আমরা কানটাকে ভালনারেবল করে দিই যে আয় বাবা আয়, আমাদের ইনফেক্ট কর। অনেকে তো এত বড় চুল বেড়ে যায়, মনে হচ্ছে যেন ওই যে সেই কান ঢাকা টুপি পরে থাকে না। ইনকনভিনিয়েন্স হলে অবশ্যই সেটা ট্রিমিং দরকার, গ্রুমিং এর জন্য কিছুটা ট্রিমিং তো দরকার, বাট সেটারও একটা পারপাস রয়েছে, সেটাই আমার না এক্সটার্নাল অডিটরি মিয়েটা সেরকম করতে খুব ভালোই লাগে। হ্যাঁ, যদি কারোর কান রীতিমতো চুলকাচ্ছে, আমরা কোনোদিন হাত দিয়ে করতে মানা করি না,
সেটা তো স্বাভাবিক, সবার মানুষের চুল মানে ইচিং হতেই পারে, আপনারা হাত দিয়ে করতে পারেন। প্লিজ ইয়ারবাডটা ইউজ করবেন না। আচ্ছা, আপনার এই পুরো এই প্র্যাকটিস জার্নিতে কখনো এরকম হয়েছে যে কানের মধ্যে পোকা? সেরকম তো প্রচুর কেস হয়। রিসেন্টলি আমার চেম্বারে একটা কত 18-19 বছরের একটা ছেলে আসলো। সে সন্ধেবেলা ওই মানে পড়াশোনা সেরে একটু রেস্ট করছিল, শুয়েছিল বা মোবাইল দেখছিল, কিছু একটা করছিল, যাই হোক। হঠাৎ করে তার মনে হলো কানে কিছু একটা ঢুকেছে, এসছে রীতিমতো এতটা বড় একটা আরশোলা কানের ভেতর, লাইভ আরশোলা। যখন সে এসছে তার মিটাস দিয়ে আরশোলার ঠ্যাংগুলি নাড়াচাড়া করছে, দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা যেটা করি, প্রথমত আরশোলাটাকে মানে যে কোনো পোকা থাকলে যদি লাইভ থাকে তাহলে সেটাকে মারার জন্য আমরা কিছু একটা লিকুইড দিই, যাতে সে প্রথম মরে যায়। কারণ না হলে যদি জ্যান্ত জিনিস ধরে বের করতে যাই, সে যদি কোনো কারণে খেপে সেলফ ওঠে, ডিফেন্সের জন্য হ্যাঁ সে পর্দায় ইনজুরি করতে পারে। এবং অনেক পেশেন্ট আছে, একটা পেশেন্ট আমার মনে আছে, একটা ছোট্ট পোকা হাফওয়ে পর্দায় পারফোরেশন করে হাফওয়ে ভেতরে হাফওয়ে বাইরে আটকে ছিল, এমনও পেশেন্ট আমরা পাই। সো হ্যাঁ, পোকা ঢোকাটা কিন্তু খুব আনকমন নয়। এবং বিশেষত গ্রাম সাইডে যারা মাটিতে ঘুমোচ্ছে তাদের ক্ষেত্রে এটা কিন্তু খুবই কমন। বাচ্চারা ছোটখাটো জিনিস কানে ঢোকাতেই থাকে, একদম। সেটাও একটা কমন। আমাদের একটা দৈনন্দিন কাজের মধ্যে পড়ে একটা ফরেন বডি রিমুভাল কান থেকে, বাচ্চাদের ক্ষেত্রে খুব হয়। এখন আমরা মোটামুটি সবাই হেডফোন ব্যবহার করি। একদম। এই হেডফোন ব্যবহারের ফলে বা ওভার ইউজ অফ হেডফোনের ফলে আমাদের কানের কি কি ক্ষতি হতে পারে? যদি তোমার হেডফোন ইউজ করতেই হয়, ওভার দ্য ইয়ার হেডফোন ইউজ করো, কোনো দিন ইনসাইড দ্য ইয়ার হেডফোনটা ইউজ করো না। অনেক সময় ওভার দ্য ইয়ার একটু এক্সপেন্সিভ হয়, বাট কান বাঁচাতে গেলে ওইটুকুনি ডিফারেন্সটা খুব বেশি নয় বলে আমি মনে করি। কি হয়, আমরা যখন ইয়ারফোনস ইউজ করি, ইয়ারফোনস কানের ভেতরটা প্লাগ করে রাখে। দীর্ঘক্ষণ যারা ইউজ করে কানের ভেতর হিউমিডিটিটা প্লাগ থাকে, ভেতরে হিউমিডিটি থাকে এবং ভেতরটা ঘামতে থাকে। যেমনি আমাদের বডিতে ঘাম হয়, কানের এই এরিয়াটাতেও কিন্তু ঘাম হয়। ইয়ারফোন যখন চেপে রাখে তখন ভেতরটায় ঘাম মানে হিউমিডিটিটা ট্র্যাপড হয়ে যায়, যেটার খুব ভালো জায়গা করে দেয় ব্যাকটেরিয়া বা ফাঙ্গাসকে গ্রো করার জন্য। তো ইনফেকশন হতে পারে। সেকেন্ড কথা হচ্ছে, ইয়ারফোন যারা খুব ঢুকিয়ে ইয়ারফোন শুনে তাদের ক্ষেত্রে সেম, যেটা ইয়ারবাড বা কিউটিপ যেটা করে, ওয়্যাক্সটাকে ভেতরে ঠেলে দিতে পারে। থার্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রলংড কানে লাউড সাউন্ডে যারা শুনছে তাদের কিন্তু একটা জিনিস হয় যেটাকে বলে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস, সেটা কিন্তু হতে পারে। মানে যারা দীর্ঘক্ষণ হেডফোন লাগিয়ে শুনছে, কোনো রেস্ট নিচ্ছে না, খুব বেশি সাউন্ডে শুনছে, তাদের ক্ষেত্রে ধীরে 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 আমাদের শ্রুতি ক্ষমতা সেটা কিন্তু কমতে থাকে। কারণ আমাদের ইনার ইয়ারে কানের ভেতরের যে শোনার যন্ত্রটা থাকে সেটা আস্তে 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 ড্যামেজ করতে থাকে, সেটাকে বলে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। সো কী করা উচিত আমাদের, সেটা সিম্পল, সেটাকে বলা হয় 60-60 রুল। যে কোনো হেডফোন লেস দেন 60% ভলিউম ফর লেস দেন 60 মিনিটস, এটাই উচিত। আচ্ছা, প্রেফারেবলি বাইরের হেডফোন ইউজ করা, মানে কানের বাইরের হেডফোন ইউজ করা উচিত 60 মিনিটের কম সময় ধরে 60%-এর কম ভলিউমে। এবং প্রতি 60 মিনিট পর, যদি কারোর ব্যবহার করতেই হচ্ছে, তাহলে অ্যাটলিস্ট 60 মিনিট পর 10 to 15 মিনিটসের একটা ব্রেক দরকার। আমরা বাইরের কান সম্বন্ধে জানলাম, এবার আমরা মধ্যের কান সম্বন্ধে একটু জানি। মিডল ইয়ার খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, হাওয়া ভরা জায়গা। মিডিল ইয়ারটা হচ্ছে কানের অ্যাম্প্লিফায়ার। সেটা কি হয়, আমাদের যখন পর্দায় কোনো সাউন্ড ওয়েভ এসে ধাক্কা খেলো, পর্দায় ভাইব্রেশন হলো, এই ভাইব্রেশনটা খুব জোরালো হয় না, সেটা একটু উইক থাকে। সেটাকে অ্যাম্প্লিফাই করে যদি আমরা না পৌঁছে দিতে পারি ভেতরে, তাহলে আমরা ভালো শুনতে পাবো না। মিডিল ইয়ারে 3টে বোন থাকে, শরীরের ক্ষুদ্রতম বোনটাও কিন্তু কানের ভেতরেই থাকে, ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস, 3টে বোন থাকে। ভাইব্রেশনটাকে অ্যাম্প্লিফাই করে যাতে সেটা ইনার ইয়ারে পৌঁছতে পারে। তো মিডল ইয়ার নিয়ে আলোচনা হলো, তো এখানে একটা টিউব আছে, ইউস্টেশিয়ান টিউব। একদম। হ্যাঁ, তো হাওয়াই, তো এটা নিয়ে একটু কিছু বলুন। ইউস্টেশিয়ান টিউব হচ্ছে কান এবং নাকের মধ্যের কানেকশন। মানে আমাদের কানটা তো একটা বন্ধ জায়গা, তাই নয়? কানের পর্দা রয়েছে, বাইরের সাথে ভেতরে কোনো কানেকশন নেই, তাহলে হাওয়াটা আসছে কোত্থেকে? এই যে মিডিল ইয়ারটা যে হাওয়া ফিল্ড যেটা বললেন, সেটা আসছে কোত্থেকে? সেটা যায় নাকের পেছন থেকে, নেজোফ্যারিংসের সাথে কানের একটা কানেকশন থাকে, সেটাকে বলা হয় ইউস্টেশিয়ান টিউব। সেটা একটা পাইপ লাইক স্ট্রাকচার যেটা দিয়ে হাওয়া পাস করে। এবং শুধু তাই নয়, সেটা কানের ভেতরের হাওয়ার প্রেশারটাও রেগুলেট করে।
সেটা খুব ইম্পর্টেন্ট একটা অর্গান। আমরা যখন প্লেনে করে কোথাও যাই তখন না ওই এয়ার প্রেশারে কানে খুব ব্যথা করে, ব্যারোট্রোমা। ব্যারোট্রমা বলে এটাকে। এটা কেন হয়? আমরা এইটা জানি যে আমরা যত উপরে যাব তত প্রেশারটা কমতে থাকে, আর্থের সারফেস থেকে যত উপরে যাব তত প্রেশারটা কমতে থাকে, আবার যত নিচে আসবো প্রেশার বাড়তে থাকে। এবার আমি বললাম ইউস্টেশিয়ান টিউব মিডল ইয়ারকে কানেক্ট করে, সেটা প্রেশার রেগুলেট করে। খুব কুইকলি যদি আমরা অ্যাসেন্ড করি বা খুব কুইকলি যদি আমরা ডিসেন্ড করি, এই যে প্রেশার চেঞ্জটা হয়, বাইরের প্রেশারটা হঠাৎ করে খুব কমে গেল বা হঠাৎ করে খুব বেড়ে গেল, এই চেঞ্জটার সাথে ইউস্টেশন টিউব কিপ আপ করতে পারে না, মানে এর সাথে তাল মিলিয়ে চলতে পারে না। তাই কানটা অনেক সময় ভেতরের মিডল ইয়ারের হাওয়াটা যখন বাইরে প্রেশার কম আছে ফুস করে বেরিয়ে গেল, পর্দাটা সেঁটে গেল, কানটা মনে হয় তালা লেগে গেল, একটা টান ধরলো, কানটা ব্যথা করলো, সেটাও একটা হতে পারে। অথবা বাইরের প্রেশারটা হঠাৎ করে বেড়ে গেল, যখন ফ্লাইটটা নিচে নামছে, কম ছিল হঠাৎ করে নিচে নামছে, তখন কি হলো, ফুসফুস করে হাওয়া ভেতরে ঢুকে গেল, পর্দাটাকে ফুলিয়ে দিল বেলুনের মতো, তখনও ব্যথা পায়। সো দুটো কারণেই কানে ব্যথা হতে পারে। দু তিনটে জিনিস আমরা করতে পারি এইটা অ্যাভয়েড করার জন্য। ফার্স্ট অফ অল, ইউস্টেশন টিউব খোলার কয়েকটা এক্সারসাইজেস আছে। একটাকে বলা হয় ভালসালভা ম্যানিউভার। সেটা কি? সিম্পল, নাকটা বন্ধ করে, মুখটা বন্ধ করে গাল ফোলানো, তাতে কানের দিকে হাওয়া যাবে। যেমনিটা শাঁখ বাজালে কানে হাওয়া পৌঁছায়, সিমিলার ইভেন্ট কানে হাওয়া পৌঁছায়। তাতে আমরা কি করছি, ইউস্টেশন টিউবটাকে খুলে দিচ্ছি যাতে কানটা পপ করে। আর সেকেন্ড সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, যদি কারো সর্দি কাশি থাকে তাহলে নেজাল ডিকনজেসেন্ট, যেগুলি আমরা পাই ওই অট্রেভিন বা নেসিভিয়ন, যা নেজাল ড্রপ পাওয়া যায় ফ্লাইটে ওঠার আগে। আর যদি খুব লং ফ্লাইট থাকে, 4 ঘন্টা 5 ঘন্টার ফ্লাইট থাকে, তাহলে ডিসেন্ডের মানে ফ্লাইট নামার আধা ঘন্টা 40 মিনিট আগে নাকে ড্রপ দিয়ে দেওয়া উচিত। কেন? যাতে ইউস্টেশন টিউবটা ডিকনজেস্টেড থাকে, যাতে এই যে প্রেশার চেঞ্জের সাথে কিপ আপ করতে পারে। আচ্ছা, কানে তুলো গুজে রাখে অনেক, ওটা কি কোনো কাজের কাজ হয়? বাইরের তুলো গুজে খুব যে পরিবর্তন হয় সেটা নয়, তবে মেইন টার্গেট হচ্ছে আমাদের ওই কানের ভেতর হাওয়া চলাচলটাকে ঠিক রাখা, ফ্রি রাখা, তাহলে ব্যথা হবে না। কিন্তু এটা মনে রাখবেন না শুধু কানে হয়, দাঁতেও হয়, ব্যারোডন্টালজিয়া। হ্যাঁ, পরে কোনোদিন একটা আলোচনা হবে, হ্যাঁ, এই প্রেশার বাড়া কমা নিয়ে। আরেকটা জিনিস আমি বলবো, আগে এয়ার ইন্ডিয়ায় কজন চড়েছে আমরা জানি না, আগে এয়ার ইন্ডিয়ায় লজেন্স দিত, মনে আছে? লজেন্স নিয়ে আসতো ট্রে করে এয়ার হোস্টেসরা, মহারাজা যখন। হ্যাঁ, অ্যাবসলিউটলি। সেটা কিন্তু খুব ভালো জিনিস ছিল। যখন আমরা লজেন্স চুষি, সেই যে আমরা এই যে মুভমেন্টটা, সেটাও কিন্তু ইউস্টেশন টিউব ওপেন করতে সাহায্য করে। আগে লজেন্স দেওয়া হতো, সেটা কিন্তু খুব হেল্প করতো। ডিগ্লুটেশন মানে ঢোক গিললে, চোষা বেসিক্যালি, এই যে চোষে ঢুক গেলা, এতে কিন্তু ইউস্টেশন টিউব ওপেন হয়। এবার আসি কানে কম শোনা। ঠিক আছে, বয়সজনিত কারণে হয়, কোনো আঘাত থেকে হয়, বিভিন্ন কারণে আমরা কানে কম শুনি। তো কখন একজন বুঝতে পারবে যে সে কানে কম শুনছে? খুব ভালো, আমাদের একজন প্রফেসর একটা কথা বলেছিলেন, বাবা, চোখে কম দেখা সব পেশেন্টরা নিজেরা বুঝতে পারে, কানে কম শোনাটা পেশেন্ট কোনোদিন বুঝতে পারে। একদম। কেন? আমার যখন চোখে কম দেখি, আমি সকালের আজকে পেপারটা আসলো, আমি খুলে দেখলাম, ওহ, ছোট লেখাগুলি পড়তে অসুবিধা হচ্ছে, তাহলে আমার চোখটা দেখাতে হবে, রাইট? আমার গিন্নি পাশের ঘর থেকে ডাকছে, আমি এই ঘরে বসে আছি, আমি যদি সেই শব্দটা না পাই, আমার কাছে সেই ডাকটা এক্সিস্টই করে না। রাতের আমি তাকে ব্লেম করব যে তুমি একটু জোরে ডাকতে পারলে না। না, সেটা তো বুঝলে, যদি না বুঝি তাহলে তো আমি জানি না আমার ডাকা হচ্ছে। সেই কারণে কানে শোনার পেশেন্ট যারা কানে কম শুনছে, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ডিফিকাল্ট। কেন? কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে যাদের রীতিমতো শুনতে প্রবলেম হচ্ছে, যারা দেখতে পাচ্ছে কিন্তু বুঝতে পারছে না, মানে আমরা কথা বলছি, তুমি হয়তো কিছু একটা বললে আমায়, আমি বুঝতে পারছি, লিপটা রিড করতে পারছি, বাট শব্দটা ক্লিয়ার শুনতে পাচ্ছি না, তখনই গিয়ে আমি বুঝবো যে না রে বাবা, আমার কানের রীতিমতো সমস্যা। ঠিক। আর তখন অলরেডি অনেকটাই লস হয়ে গেছে। ঠিক। সো আর্লি ডিটেকশনটা কানের ক্ষেত্রে খুব ডিফিকাল্ট, কারণ মানুষ নিজে বুঝতে পারে না। তাই গিন্নির কথা সবার শোনা উচিত। যদি সে কমপ্লেন করে যে আপনি কানে কম শুনছেন, প্লিজ একবার ডাক্তার দেখিয়ে দেন। গিন্নিতে গুতো মার, এতক্ষণ ধরে রাখছি, ও না কানে কম শুনছি, কানে কম শুনছি। আচ্ছা, কি কি কারণে মানুষের এই শ্রবণ ক্ষমতা কমে? যেমনি আমাদের বয়সের সাথে সাথে সবার চোখের পাওয়ার বাড়ে, সবার বাড়ে, এটা ইউনিভার্সাল ট্রুথ, তেমনি বয়সের সাথে সাথে কানেরও, সবারই কানের শ্রুতি ক্ষমতাটা কমতে থাকে। সেটা নর্মাল এজিং প্রসেস, সেটাকে বলা হয় প্রেসবাইকিউসিস।
এজ রিলেটেড হিয়ারিং লস। প্রবলেমটা হচ্ছে সবারই একটা বয়সের পর কানে কম শোনা হবে, সেটা ন্যাচারাল, তাতে ভয়ের কিছু নেই। কিছু কিছু এক্সটার্নাল ফ্যাক্টর সেই কম শোনাটাকে আরও অ্যাক্সিলারেট করতে পারে, আরও বাড়িয়ে তুলতে পারে। যেমন যেটা আমরা বলছিলাম হেডফোন, যারা কন্টিনিউয়াস লাউড সাউন্ডের এক্সপোজার পায়, কন্টিনিউয়াস লাউড সাউন্ডের শুনছে, হেডফোন লাগিয়ে কন্টিনিউয়াস কাজ করছে, তাদের কিন্তু এই বয়সজনিত লসের অনেকটা আগেই হিয়ারিং লস শুরু হয়ে যাবে, যেটা বয়সকালে খুবই বেশি লসে পরিণত হবে। তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ভয়, রীতিমতো শোনাটা প্রবলেমেটিক হবে। শুধু সেকেন্ড কথা, যদি আমাদের সুগার রেগুলেটেড না থাকে তাতেও কিন্তু হিয়ারিং লসটা বাড়তে পারে। থার্ড, বিভিন্ন ধরনের ওষুধ বা কিছু কিছু টক্সিনস, সেগুলোও কিন্তু হিয়ারিং লস করাতে পারে। বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক্স, সেটাও হিয়ারিং লস করাতে পারে। এই যে আমরা মুড়ি মুরগির মতো অ্যান্টিবায়োটিক্স ছুঁচ্ছি, সেটা কিন্তু হিয়ারিং লসের অন্যতম কারণ হতে পারে। কিছু কিছু ওষুধ অটোটক্সিক হয়, মানে কানটার জন্য টক্সিক। এই যে আমরা ডিস্কে যাই বা পাবে যাই, সেখানে একটা ক্লোজ এনভায়রনমেন্টের মধ্যে প্রচন্ড লাউড মিউজিক চালানো হয়। বিদেশে যেটা রয়েছে যে ডেসিবেল মিটার ক্লাব বা পাবে রাখানো হয়, এবং সেখানে একটা প্যারামিটার সেট করে দেওয়া রয়েছে গভর্নমেন্টে, যে সেটা ক্রস করলে আর কোনো ডিজেই এর থেকে লাউড মিউজিক বাজাতে পারবে না। আমাদের দেশেও করা উচিত। এবার আমাদের দেশে এসব কিছু নেই, তো এখানে যে যা পারছে যত ডেসিবেল খুশি সে বাজাচ্ছে। তো এর ফলে কি কি দুর্ঘটনা ঘটতে পারে, বা আমাদের লং টার্মে যারা এইরকম ক্লাবে বা পাবে কাজ করে বা রেগুলার যাতায়াত করে, তো তাদের কি কি এই হিয়ারিং রিলেটেড প্রবলেম হতে পারে? খুব লাউড সাউন্ড, কানের সামনে একটা বোম ফেটে গেল, বোমা দেওয়ালের সামনে একটা বোমা কানের সামনে ফেটে গেল, বা প্রচন্ড লাউড সাউন্ডের স্পিকারের সামনে দাঁড়িয়েছিলাম, প্রচন্ড লাউড মিউজিক হলো, তাতে কিন্তু সঙ্গে সঙ্গে NIHL হতে পারে, মানে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস। সঙ্গে সঙ্গে নয়েজ ইনডিউসড হিয়ারিং লস হতে পারে, কারণ নার্ভটা ড্যামেজ হতে পারে, এবং সেই ড্যামেজ অনেক সময় পার্মানেন্টও হয়। এমনও পেশেন্ট আছে, বিশেষত ডিফেন্সের পেশেন্ট যারা আমরা পাই, আর্মির পেশেন্ট আছেন যারা বুলেট শ্যুট করতেন, শুটিং রেঞ্জে হয়তো সাউন্ডটা এমনভাবেই, বন্দুকটা তখন ছিল যে কানের খুব কাছে ছিল, অনেক সময় রাইফেলটা শোল্ডারে রেখে চালাতে গিয়ে এতটাই জোরে আওয়াজ হয়েছে, পর্দা তো ফাটতেই পারে, সেটা তো নর্মাল, হাওয়ার চাপে পর্দা ফাটলো, কিন্তু তার চেয়ে ইম্পর্টেন্ট ভেতরের নার্ভটা ড্যামেজ হতে পারে। পর্দাটা তো না হয় আমি অপারেশন করে ঠিক করতে পারলাম, নার্ভটা কিন্তু আমি অপারেশন করে ঠিক করতে পারবো না, কারণ সেটা একবার গেলে গেল। যখন নার্ভের কথাই এলো, এবার একদম ভিতরের একদম ইয়ার নিয়ে কথা বলি, হ্যাঁ, ল্যাব্রিন্থ নিয়ে আলোচনা করি। আমি নন মেডিকেল কাউকে জিজ্ঞেস করছি, তোমার কি মনে হয় কানের কটা কাজ, কানের কি কাজ? আমরা একটাই জানি, কানে খালি শোনা কাজ, না, আর কিছু জানি না। কানের দুটো কাজ। আমি আর একটু বলতে পারি, কিন্তু আমি খুব গোদাভাবে বলছি, মানে ব্যালেন্স রক্ষা করাটাও একটা কাজ। অ্যাবসলিউটলি, এটা মানুষ ভুলে যায়। বেসিক্যালি আমাদের কানের দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, শোনা এবং ব্যালেন্স মেনটেন করা। সো আমাদের ইনার ইয়ারেরও দুটো পার্ট থাকে, একটা শোনার পার্ট, একটা ব্যালেন্স মেনটেন করার পার্ট। শোনার পার্টটা শামুকের মতো থাকে, সেটাকে আমরা বলি ককলিয়া, আর ব্যালেন্স মেনটেন করার পার্টটা বেসিক্যালি একটা থলি, এবং তার সাথে কিছু পাইপ কানেক্টেড থাকে। সো সেই থলিটাকে বলা হয় ভেস্টিবিউলার অ্যাপারেটাস, আর পাইপগুলিকে বলা হয় সেমি সার্কুলার ক্যানালস। সো প্রথম আসছি ককলিয়াতে, শামুকের মতো যে পার্টটা থাকে, তাতে আমার শ্রুতি যন্ত্র থাকে, অর্গান অফ কর্টি, তার ভেতর কিছু কিছু ছোট 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 নার্ভ সেলস থাকে, যেগুলিকে হেয়ার সেল বলা হয়। হেয়ার মানে চুল। ওই সেলগুলি যখন আমরা বলছিলাম স্টেপিসের কথা, মেলিয়াস ইনকাস স্টেপিস, যখন এই ভাইব্রেশনটা স্টেপিসের মাধ্যমে ককলিয়াতে প্রবেশ করলো, ওই হেয়ার সেলগুলি ওই সিগন্যালটাকে ক্যাপচার করে আমাদের ব্রেইনে নার্ভের মাধ্যমে পাঠায়। তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, কোনো একটা আওয়াজ হচ্ছে, কোনো সাউন্ড হচ্ছে। এই হচ্ছে ককলিয়ার কাজ। ভেস্টিবিউলের কাজ হচ্ছে, ভেস্টিবিউলের যে থলিটা থাকে তার ভেতর কিছু কিছু ছোট ছোট নুড়ি বা অটোকোনিয়া থাকে, অটোলিথ বা অটোকোনিয়া, ক্রিস্টালস। আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই সেগুলি মুভ করে, সামনে যাচ্ছি, পেছনে যাচ্ছি, উপর থেকে নিচে বসছি, নিচ থেকে উপরে উঠছি, সমস্ত জিনিসে ওই ক্রিস্টালগুলি মুভমেন্ট হয়। ওই মুভমেন্টগুলি আমাদের ব্রেইনে সিগন্যাল পাঠায় যে বডিটা কোনভাবে কোন দিকে যাচ্ছে, সেভাবেই আমরা মেনটেন করি ব্যালেন্স। এবার হ্যাঁ, ব্যালেন্স মেনটেনে আলাদা অন্যান্য অঙ্গেরও কাজ আছে, যেমন আমাদের চোখের কাজ আছে, আপার স্পাইনের কাজ আছে, প্রোপ্রিওসেপ্টর বলে কিছু মাসেলার জয়েন্ট থাকে, সেগুলিরও কাজ আছে, বাট সবচেয়ে মেজর কাজ হচ্ছে কানের। এবং সেইগুলি যদি ড্যামেজড হয়
তাহলেই আমরা যেটা পাই সেটা হচ্ছে ভার্টিগো বা মাথা ঘোরানো। খুব সহজে মানুষ একটা ভাবেই বোঝে, যখন খুব উঁচু জায়গায় কেউ যায় তারপর নিচে দেখে মাথা ঘোরায় বা হায়ার অল্টিটিউডে যখন মাথা ঘোরায়, গোদা ভাবে আমরা এইটুকুই বুঝি যে এটাকে ভার্টিগো বলে। তো আপনার থেকে জানবো যে ভার্টিগো বিষয়টা কি আচ্ছা। এবং কেন হয়। ভার্টিগো বা মাথা ঘোরা, ভার্টিগো সেন্সেশনটা কাকে বলে? যখন আমরা বসে আছি কোথাও বা দাঁড়িয়ে আছি, হোয়াট এভার আমরা যাই করছি, হঠাৎ মনে হলো পুরো রুমটাই ঘুরছে, ঠিক। একদম ঘূর্ণিঝড়ের মতো ঘুরছে, সেটাকে বলা হয় ভার্টিগো বা মাথা ঘোরা। মাথা ঘোরালে মানুষ প্রচণ্ড মিসডাইরেক্টেড হয়। মাথা ঘোরার পেশেন্টরা সবচেয়ে বেশি সাফার করে, কারণ ওরা ঠিকঠাক ডায়াগনোসিসে পৌঁছতে পারে না। ম্যাক্সিমাম মানুষ ভাবে ওফ আজকে মাথাটা ঘুরিয়ে গেল, তাহলে বোধহয় প্রেশারটাই বেড়েছে, প্রেশারটা রেগুলেট করলো। আচ্ছা, একটা সিম্পল জিনিস, একটা স্ট্রেসফুল ইভেন্টে প্রেশার বাড়বে, স্বাভাবিক। আজকে আমার মাথা ঘুরিয়ে গেলাম, বসে পড়লাম, আমার প্রেশার মাপলে হয়তো আমারটাও একটু বেশি দেখাবে। তার মানে কি প্রেশারের জন্য মাথা ঘোরালো? নাও হতে পারে। তো মাথা ঘোরাটাকে অনেক সময় প্রেশারে ব্লেম করা হয়, অম্বলের জন্য ব্লেম করা হয়, আমি জানি না কেন। বাংলায় তো খুব অম্বলের জন্য, অম্বল হয়েছে মাথা ঘুরিয়েছি, সেটা মোটেই নয়। বাট মাথা ঘোরানো, যেটা আমরা প্রপার ভার্টিগো বলি, একদম ঘুরছে সব কিছু, সেটা কিন্তু মোস্টলি 90% কেসে কানের জন্যই হয়। অথচ আমরা যখন ভার্টিগো পেশেন্ট দেখি, সবাই মেডিসিনের ডাক্তারবাবুকে দেখিয়েছেন, নিউরো ডাক্তারবাবুকে দেখিয়েছেন, ঘাড়ের ডাক্তারবাবুকে দেখিয়েছেন, তারপর এসে আমাদের দ্বারস্থ হচ্ছেন। কারণ বেসিক্যালি সবচেয়ে কমন কারণটাকে সবচেয়ে লাস্টে দেখানো হয়, ঠিক। এবং সবচেয়ে আনকমন কারণগুলি, হ্যাঁ অবশ্যই নিউরোর জন্যও মাথা ঘোরাতে পারে। কিছু কিছু ভেস্টিবুলার সোয়ানোমা বলে একটা টিউমার আছে, ব্রেন টিউমার, সেটাতে মাথা ঘোরায়। অন্যান্য ব্রেন টিউমার বা স্ট্রোকেও মাথা ঘোরাতে পারে, সেরিবেলার স্ট্রোকেও মাথা ঘোরাতে পারে, বাট ওইগুলি তো রেয়ার। সার্ভাইকাল স্পন্ডিলাইসিস, সার্ভাইকাল ইস্যু, আপার সার্ভাইকাল স্পাইন, আমাদের ওই বলছিলাম প্রপ্রিওসেপ্টর যে ব্যালেন্স মেনটেনে কাজ করে, সেটাও খুব ইম্পর্টেন্ট। বাট ওই মাথা ঘোরানোর চেয়ে ওইগুলিতেও মাথা ঘোরায়, কিন্তু সবচেয়ে কমন 90% মাথা ঘোরানো হয় কানের ডিসফাংশনের জন্য, এবং সেটা ট্রিট করাও খুব সহজ। কিন্তু পেশেন্টরা বছরের পর বছর এদিক এদিক ঘুরছেন, ইএনটির কাছে খুব কমই আসেন মাথা ঘোরানোর। এই ভার্টিগো খুব বিরক্তিকর একটা অসুখ। হঠাৎ করে ঘুম থেকে উঠলো, মাথা ঘুরছে, এই ডান দিকে তাকালাম, হঠাৎ করে মাথা ঘুরে উঠলো। এই ভার্টিগোর চিকিৎসা কি? ভার্টিগো বিভিন্ন কারণে হয়, বেসিক্যালি কানের ভেতরেও অন্যান্য কারণ, বিভিন্ন কারণে ভার্টিগো হতে পারে। সবচেয়ে কমন কারণ যেটা ভার্টিগো, সেটাকে আমরা বলি বিপিপিভি বা পজিশনাল ভার্টিগো, বিনাইন প্যারক্সিজমাল পজিশনাল ভার্টিগো। মানে কি, একটা পজিশন চেঞ্জে মাথাটা এদিক থেকে এদিক নিলাম বা শোয়া থেকে উঠতে গেলাম, হঠাৎ মাথাটা ঘুরিয়ে গেল, সেটা সবচেয়ে কমন টাইপ অফ ভার্টিগো। এছাড়াও অন্যান্য ভার্টিগোর কারণ আছে, মিনিয়ার্স ডিজিজ আছে, অনেক অন্যান্য কারণও রয়েছে, সেগুলিতে আমি যাচ্ছি না। কমনেস্টটা আমি বলছি বিপিপিভি সবচেয়ে কমন। আমাদের ক্লিনিকে যত পেশেন্ট আসে ভার্টিগোর, তার 90-95% লোকের বিপিপিভি হয় ডায়াগনোসিস, এবং তার চিকিৎসাই সবচেয়ে সহজ। না কাটাকুটি মানে অপারেশন, না লং টার্ম কোনো মেডিকেশন, তার চিকিৎসা হচ্ছে কিছু ধরনের ফিজিওথেরাপি এবং কিছু এক্সারসাইজেস। প্লিজ ম্যানিউভার বলে এক ধরনের ফিজিওথেরাপি আছে, যেটা আমরা করিয়ে দিই, আন্ডার ইএনটি গাইডেন্স করতে হয়, এবং ওনার জন্য কিছু কিছু টেইলার মেড এক্সারসাইজেস আছে, যেটা প্রত্যেক পেশেন্টের ক্ষেত্রে আলাদা হতে পারে। তাই অনেক পেশেন্ট আছে আমাদের কাছে আসে, আজকাল ইউটিউবে দৌড়তে সবাই দেখতে পায় বিভিন্ন এক্সারসাইজ, দুমদাম এক্সারসাইজ শুরু করে ভার্টিগোটা বেড়ে যায়। তো সেটা মোটেও করতে যাওয়া উচিত নয়। ইএনটি কারোর কাছে আসুন, আমরা প্রপার আপনাকে ট্রিটমেন্ট লাইনটা বলে দেবো। আপনার জন্য যেগুলি এক্সারসাইজ দরকার, ভেস্টিবুলার এক্সারসাইজ, সেগুলি আমরা শিখিয়ে দেবো। যে ভার্টিগোর প্রচুর এক্সারসাইজ হয়, যেটা ডাক্তারবাবু বললেন, কিন্তু এই এক্সারসাইজগুলো করা উচিত আন্ডার ইএনটি গাইডেন্স। এই পডকাস্টগুলো না শোনার জন্য, যদি কখনো, যেটা বলে বারবার, যদি কখনো নিজে অসুস্থ হন, তাহলে তো নিজে ডাক্তারি কিছুতেই করবেন না, এবং চট করে যদি ডাক্তারকে দেখিয়ে নেন, তাহলে ফট করে সেরে যাবেন। তো এখন যারা কানে শুনতে পায় না, তাদের জন্য আপনারা হিয়ারিং এড দেন, শ্রবণ যন্ত্র দেন আর্টিফিশিয়াল। অনেককেই আমি দেখেছি যে কিছুতেই পড়তে চায় না, চশমা পড়বে, হ্যাঁ সবকিছু পড়বে, হ্যাঁ, কিন্তু হিয়ারিং এড পড়বে না। চশমাটা একটা স্টাইল স্টেটমেন্ট হয়ে গেছে আজকাল। তো রেবেনের মেটা গ্লাসেস, আপনি সব স্মার্ট অ্যাক্টিভিটি করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। হিয়ারিং এইড নিয়ে লোকের মধ্যে একটা স্টিগমা এখনো রয়েছে। হয়তো বউ ডাকছে, সে শুনতে পায় না,
হয়তো ওর ছেলে ফোন করছে, সে কথা শুনতেই পাচ্ছে না, হয়তো পেছনে রাস্তায় গাড়ি হর্ন দিচ্ছে, সে সেটাও শুনতে পাচ্ছে না, তবু বাবু হিয়ারিং এইড লাগাবো না। আর আমার তো বয়স তেমন হয়নি, জাস্ট 70, আমি কেন হিয়ারিং এইড নেব? এবং সেটাই প্রবলেম। তবে একটা ভালো জিনিস যে আজকাল ইন ইয়ার হিয়ারিং এইডও পাওয়া যায়, যেগুলি খুব ছোট, একদম ইয়ার ক্যানালের মধ্যেই থাকে, আর ভিজিবল নয়, একদমই ভিজিবল নয়, মানে কেউ দেখে বুঝতেই পারবে না। কিন্তু হিয়ারিং এইডের স্টিগমাটা আমি জানি না কিভাবে যাবে। আমি এই পডকাস্টের থ্রুতে মানুষকে বলতে চাই যে প্লিজ যারা কম শুনছেন ওইটা ফেলে রাখবেন না শুধু স্টাইলের জন্য বা মানুষ কি বলবে তার জন্য। মানুষ আপনার স্বাস্থ্যকে ইমপ্রুভ করতে পারবে না। এক্স্যাক্টলি, যেরকম চোখে কম দেখলে আপনি চশমা পরেন, কানে কম শুনলে আপনি হিয়ারিং এইড পরবেন, এতটাই সিম্পল শুধু ব্যাপার। আমি একটা জিনিস ভাবছি, আমার টাক হয়েছে কিন্তু পরচুলো পড়তে পারছি না। আমরা পরচুলো কিনবো। না, হ্যাঁ, পরে কিনে দেবো তোমায়। কান নিয়ে আমরা আলোচনা করলাম, এবার যাতে আপনাদের সবার আমাদের একটু কানের আরাম হয়, তাই ডাক্তারবাবুর একটা অন্য দিক আপনাদের সামনে তুলে ধরবো, যেটা নিয়ে আমরা পরে আলোচনাও করব। সেটা হচ্ছে গলা, ডাক্তারবাবু কণ্ঠস্বর। ডাক্তারবাবু দুর্দান্ত গান গান, এবং তার সাথে উনি খুব ভালো একজন গীতিকার বটে, একজন লিরিসিস্ট। তো ডাক্তারবাবু আপনার একটু মিউজিক্যাল জার্নিটা নিয়ে শুনি, এবং কারেক্ট জায়গায় রয়েছেন। ইএনটি ডাক্তারবাবু মিউজিক্যাল মানে বেস্ট। নাক কান গলা, তাই তো? হ্যাঁ, মিউজিক্যাল জার্নি বলতে কি বেসিক্যালি দেখুন, আমার ফ্যামিলি, আমার মা রবীন্দ্রসঙ্গীত গাইতেন, ওনার কাছেই আমার গান শেখা। খুব যে ফর্মালি শিখেছি তা নয়, ওই যা হয় মা গান গাইতো, হারমোনিয়ামের উপর চড়ে বসতাম, যা যদ্দূর শেখা যায় সেইভাবে গান শেখা। তারপর ওই যা হয় আমাদের সময়, আমরা যখন ছোট তখন বাংলায় ব্যান্ড কালচার খুব চলছে, তো এই যা 2-3 জন বন্ধু বান্ধব মিলে আমরা একটা ব্যান্ড ফর্ম করলাম। আমি গান গাইতাম, গান লিখতাম, টুকটাক যা যা লেখালেখি হতো, শুট টুট করা, ওই সব নিয়ে চলতো। তারপরে কি ওই কাজকর্মের মধ্যেও টুকটাক টুকটাক করেই যাচ্ছিলাম। আজকাল ওই নিজে নিজেই করি, খুব বেশি যে তাতে জড়িত রয়েছি তা বলা যায় না, বাট হ্যাঁ, আমার গানের জগতের অনেক বন্ধু বান্ধবরা এখনো ভালো কাজ করছেন, এবং আপনার পেশেন্ট, এবং আমার কারণ সত্যি ষড়যন্ত্র মানে ষড়যন্ত্র বলতে আমাদের মানে ওই আর কি, হ্যাঁ, যে ষড়যন্ত্র। ষড়যন্ত্র বটে। তো আমাদের এই যে কণ্ঠস্বর যে কিভাবে হবে এবং গলা বসে যাওয়া, সেইগুলো তো একটা বড় জিনিস, আমরা প্রচণ্ড শিল্পীরা ভুগি। তো সেটার জন্য আপনার দ্বারস্থ হতে হয়, এবং আপনি নিজে যেহেতু একজন ভোকালিস্ট, তো খুব ভালো, মানে দুদিক থেকেই আপনি দেখতে পাচ্ছেন বিষয়টাকে। একটা গান শুনি তাহলে আপনার। কি গাইবো আমি সেটাই ভাবছি। আমাদের তো কোনো গানের অনুষ্ঠান নয়, ফলে আপনি যেটাই গাইবেন আমাদের জন্য ভালো। আচ্ছা, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা, জবাব কিছুই তার দিতে পারি নাই, শুধু পথ খুঁজে কেটে গেল এ জীবন সারা, এ জীবন সারা। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারার, কতকাল আমি রব দিশাহারা, রব দিশাহারা। অসাধারণ। আমি হাততালি দিতে পারছি না, কারণ এক হাতে তালি বাজে না। একদম একদম একদম, Thank you. অসাধারণ। সত্যি এত হয় না আজকাল, সত্যি মানে প্র্যাকটিসের না বাইরে। না, কিচ্ছু আমরা কিচ্ছু বুঝতে পারিনি, এটা আপনার মনে হচ্ছে। তো এত সুন্দর কণ্ঠস্বরের অধিকারী যিনি, তার সাথেই আমরা আমাদের এই বাকযন্ত্র এটা নিয়ে কথা বলবো। যখনই আমাদের গলা বসে যায়, তখন আমরা সবার আগে যেটা করি, গার্গেল। হ্যাঁ, গরম জলে গার্গেল, সকাল বিকেল দুপুর আমরা গার্গেল করে ফাটিয়ে দিই। আচ্ছা, এটা কি আদৌ গলার জন্য হেলদি, নাকি এটা গলাকে আরো বিগড়োয়? সেটাই ঠিক। মানে বেসিক্যালি গার্গেল করাটা, যদি কারোর সত্যিকারের ভোকাল কর্ডে কনজেশন হয়ে থাকে, তাহলে গার্গেল করাটা হিতে বিপরীত হবে। কারণ গার্গেল করতে গেলে যখন আমরা গড়গড় গড়গড় করছি, আমরা ভোকাল কর্ডকে আরো বেশি ওভার ইউজ করছি। আমরা যেটা বলি, যদি গলা আপনার বসে যায়, কালকে গান গাইতে হবে বা প্রোগ্রাম আছে বা আবৃত্তি করতে হবে, গলা বসে গেছে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট জিনিস হচ্ছে কথা বলা কমিয়ে দাও, রেস্ট দাও। ভোকাল কর্ড যত রেস্ট পাবে তত কনজেশন তাড়াতাড়ি কমবে। সেকেন্ড জিনিস যেটা করতে পারেন, হ্যাঁ অবভিয়াসলি গার্গেলের কারণটা হচ্ছে ওয়ার্মথ পৌঁছালে ভালো লাগে, ওয়ার্মথ কনজেশনও কমায়, তাই স্টিম ইনহেলেশন করুন। স্টিম নিন, নাক মুখ ঢেকে স্টিমটা নিন, তাতে কিন্তু কনজেশন তাড়াতাড়ি কমবে। সো যদি আপনার গলা ভেঙে থাকে, কালকে প্রোগ্রাম আছে, কথা বন্ধ করে দিন, স্টিম নিন, গার্গেল একদম নয়।
কারণ গার্গল কিন্তু কনজেশন বাড়াবে। তো যখন এই ভোকাল কর্ড নিয়ে আলোচনা হচ্ছে তখন একটা মানে গান নিয়েও আলোচনা হচ্ছে, তখন এই সিঙ্গার্স নোডিউল এই জিনিসটা নিয়ে একটু বলুন। সিঙ্গার্স নডিউল বা ভোকাল কর্ড নডিউল, সিম্পল ভাষা বলতে গেলে আমরা যেমন যখন কেউ জিম যাচ্ছে, প্রথমে জিম যাচ্ছে ওর হাতে কর পড়ে, যখনই আমরা ওয়েট তুলছি, ডাম্বেল বারবেল তুলছি, হাতে কর পড়ে। কেন পড়ে? কারণ ফ্রিকশন হয়, একদম নরম চামড়ায় বারবার ফ্রিকশন হলে কর পড়ে। সিমিলারলি যারা সিঙ্গার বা যারা ভোকালিস্ট বা যারা আবৃত্তি করেন বা ইভেন যাদের প্রফেশনালি খুব বেশি কথা বলতে হয়, চেঁচিয়ে কথা বলতে হয়, যেমন টিচার্স আছেন, লয়ার্স আছেন, ইভেন আমরা পলিটিশিয়ানসরা আছেন ইভেন, তাদের ক্ষেত্রে কি হয়, খুব বেশি ফ্রিকশনে ভোকাল কর্ডেও কর পড়তে পারে, ছোট 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 দানার মতো তৈরি হয় ভোকাল কর্ডের সাইডে, সেটাকে আমরা বলি সিঙ্গার্স নডিউল বা ভোকাল নডিউল। এর ফলে কি হয়? এর ফলে গলা বসে যাবে, মানে একটু ভারী হবে না ভেঙে যাবে, গলাটা ভেঙে যাবে, ক্র্যাক হ্যাঁ ফ্যাসে একটু ক্র্যাকড ভয়েস থাকবে। শুধু তাই নয়, সিঙ্গার্সরা আমাদের কাছে অনেক সময় আসেন, সবাই বলেন যে আমি না আগে যা রেঞ্জে গাইতে পারতাম রেঞ্জটা আমার অনেকটা কমে গেছে। সেটা কিন্তু একটা প্রধান লক্ষণ আমার দেখতে হয় যে না ভোকাল কর্ডে হয়তো নডিউল হচ্ছে। সিঙ্গার্স নডিউল ম্যাক্সিমাম ক্ষেত্রে মেডিকেশন এবং নিজের কম কথা বলে এবং কিছু কিছু ভয়েস থেরাপি আছে, ভয়েসের এক্সারসাইজ বলতে হার্ডকোর এক্সারসাইজ নয়, কিছু কিছু আওয়াজের নিয়মাবলী আছে, এক্সারসাইজ আছে, সেই ধরনের এক্সারসাইজ মেনটেন করলে কিন্তু সিঙ্গার্স নডিউল ম্যাক্সিমাম ক্ষেত্রে রিজলভ করে যায়। এবং ম্যাক্সিমাম সিঙ্গারদেরই কোনো না কোনো সময় জীবনে ওইটা একবার না একবার ভুগতেই হয়, আমি দেখেছি জেনারেলি। বাট কিছু কিছু ক্ষেত্রে যাদের দীর্ঘদিন ধরে নডিউল রয়েছে, যাদের নডিউল নিয়েও ফ্রিকশন হচ্ছে, মানে যে চেঁচিয়েই যাচ্ছে তার উপরে, ধীরে ধীরে নডিউলটা একদম শক্ত ফার্ম হয়ে যায়, তখন নিজে থেকে সেটা কমে না, তখন আমরা সেটা সার্জিক্যালি মাইক্রো সার্জারির মাধ্যমে, অনেক সময় লেজারের মাধ্যমে সেটাকে আমরা রিমুভ করতে হয়। আমার খুব সরু গলা, পাতলা গলা, কিন্তু আমি চাই একটা ব্যারিটন, সেটাকে ইএনটি সার্জনের কাছে গিয়ে বলে সার্জারি করে পসিবল? ইয়েস, এই যে রোগটা বেসিক্যালি আমরা দেখি অনেক কম বয়সী ছেলেদের মধ্যেই পাই জেনারেলি, সেটাকে বলা হয় পিউবারফোনিয়া। পিউবারফোনিয়া মানে পিউবার্টির সময় আমাদের সব ছেলেদেরই ভয়েস গলা ভেঙে যায়, হ্যাঁ। গলা ভেঙে যায়, ভাঙার পর যখন কিছুদিন পরে তখন মোটা গলা হয়ে গেল। তো সেটা ন্যাচারাল প্রসেস। কেন হয়? কারণ আমাদের এই যে গ্রোথ স্পার্টটা হয় তখন আমাদের ল্যারিংসের স্ট্রাকচারটা চেঞ্জ হয়, ওইভাবে গ্রো করে। ভোকাল কোডগুলি ছোটবেলায় পাতলা থাকে এবং খুব টেন্স থাকে, টান টান থাকে, তার যত টানবেন তত শ্রিল আওয়াজ বেরোবে, তার যত ঢিলে হবে, লুজ হবে, মোটা হবে, তত ভারী আওয়াজ বেরোবে। সেটা সব ক্ষেত্রেই সম্ভব। সিমিলারলি ভোকাল কর্ড ছোটোবেলায় খুব টান টান থাকে এবং খুব পাতলা থাকে, তাই সবারই ছোটোবেলায় একটা বাচ্চাদের মতো বেবি ভয়েস যাকে বলা হয়, প্রি পিউবার্টাল ভয়েস বা বেবি ভয়েস সবার থাকে, মেয়েদেরও থাকে, ছেলেদেরও থাকে। পিউবার্টির পরে আমাদের ভোকাল কর্ডের স্ট্রাকচারটা অন্যরকম হয়, মেয়েদের ভোকাল কর্ড স্ট্রাকচারটা অন্যরকম হয়। মেয়েদের টেনশনটা ততটা কমে না, তাই ওদের একটু শ্রিল হাই পিচ ভয়েস থাকে, ছেলেদের একটু লোয়ার পিচ মেল মাস্কুলিন ভয়েস থাকে। প্রবলেম হচ্ছে কিছু মানুষের ক্ষেত্রে সেই ভয়েস চেঞ্জটা হয় না, তারা 21 বছর, 22 বছর, 25 বছর বয়স, অথচ এখনও এরকম পাতলা ভয়েসে কথা বলে, তাদেরকে আমরা বলি পিউবারফোনিয়ার পেশেন্ট। এই রোগটাকে পিউবারফোনিয়া বলা হয়। অবশ্যই পিউবারফোনিয়া এদের কিন্তু পাতলা ভয়েস থেকে ভারী নর্মাল ভয়েসে আমরা অবশ্যই ফিরিয়ে আনতে পারি, কিন্তু প্রথম আমরা সার্জারি করতে যাই না, আমরা প্রথমে ওদের ভয়েস থেরাপিই বলি। যদি ভয়েস থেরাপিতেই ভয়েসটা কারেক্টেড হয়ে যায় তাহলে সার্জারি হয়তো প্রয়োজনই পড়বে না। হ্যাঁ, যেসব ক্ষেত্রে ভয়েস থেরাপি ফেল করছে তাদের ক্ষেত্রে আমরা যে সার্জারিটা করি তাকে বলা হয় থাইরোপ্লাস্টি। থাইরোপ্লাস্টি করে ভয়েস ইমিডিয়েটলি চেঞ্জ হয়ে যায়। একটা খুব কমন জিনিস আমাদের সবার হয়েছে, আমরা সবাই জানি, গলার বিচি মানে টনসিল। এইখানে থাকবে এটা বেড়ে যায়। তো এই টনসিল বিষয়টা কি? আচ্ছা, টনসিল বলতে আমরা যেটা বুঝি, গলার মুখের ভেতরে থাকে, গলায় টনসিল এক ধরনের লিম্ফয়েড গ্ল্যান্ড, সেটা গলার মধ্যে থাকে। সেটার কাজ বেসিক্যালি ছোটোবেলায় কাজ খুব বেশি, বড়োবেলায় ততটা নয়। তো টনসিলের কাজটা কি? টনসিল একদম যখন আমরা ছোট, টনসিল এবং এডিনয়েড, নাকের পেছনেও একটা গ্ল্যান্ড থাকে, এডিনয়েড গ্ল্যান্ড এবং টনসিল, সেগুলি হচ্ছে আমাদের দারোয়ান। কোনো কিছু ঢুকতে গেলে আগে আমি তোমায় আটকাবো,
তো কোনো ইনফেকশন করতে গেলে আগে আমি ইনফেক্টেড হব, আমি ভেতরে ঢুকতে দেবো না, যাতে ফুসফুসে বা ইন্টারনাল কোনো অর্গানে ইনফেকশন না যায়, তাই আমি ফার্স্ট লাইন অফ ডিফেন্স। যত আমরা বড় হতে থাকি আমাদের ইমিউন সিস্টেমটার একটা শিফট হয়, অন্য দিকে চেঞ্জ হয়, তখন এই লিম্ফয়েড টিস্যুগুলির কাজ ততটা থাকে না, তো আস্তে আস্তে ন্যাচারালি সেগুলি শ্রিঙ্ক করতে থাকে। এডিনয়েড তো 10-12 বছরের মধ্যে গায়েব হয়ে যাওয়ার কথা, টনসিলটাও শ্রিঙ্ক করে অলমোস্ট নন এক্সিস্টেন্ট টাইপের হয়ে যাওয়ার কথা। আনফর্চুনেটলি কিছু মানুষের ক্ষেত্রে এই টনসিল এবং এডিনয়েড পারসিস্ট করে এবং বেশ বড় সড়ো আকারেই পারসিস্ট করে, এবং সারা জীবনই সেগুলি আননেসেসারি ইনফেকশনের সাথে ফাইট করতে থাকে এবং বারবার ইনফেক্টেড হতে থাকে। সেটাই আমরা বলি টনসিলাইটিস। এই যে টনসিল, সেপটিক টনসিল আগে খুব বলা হতো কথাটা, বেসিক্যালি কি ক্রনিক টনসিলাইটিসকে সেপটিক টনসিল মানে বারবার ইনফেকশন হচ্ছে ওই ধরনের টনসিল বলা হয়। মানে গলার যে কোনো জায়গায় ব্যথা হলে লোকে আগে বলতো যে টনসিলে ব্যথা করছে। সেটা তো ঠিক, সেটা একদম ঢোক গিলতে গেলে হয়। একদম ভুল। টনসিল ছাড়াও অন্যান্য কারণেও গলা ব্যথা হতে পারে, ফেরিংসের জন্য হতে পারে, ফেরিনজাইটিস বলা হয়। এই ল্যারিংস যেখানে ভয়েস বক্স সেটার ইনফেকশন, ল্যারিনজাইটিস, সেখানেও গলা ব্যথা, ভয়েস বসে গেল, সেটাও হতে পারে, অনেক কারণে হয়। কিন্তু মানুষ বলে টনসিল, আমার টনসিল হয়েছে, টনসিল হয়েছে। অনেক মানুষ কি করে আর নিজের হাঁ করে গলা ব্যথা এবং হাঁ করে দেখতে গেল, দেখছে যে পাথরের মতো কি কি সব সাদা সাদা আছে আর মুখে খুব দুর্গন্ধ হচ্ছে। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে টনসিলার স্টোন বা টনসিলোলিথ বলা হয়। বেসিক্যালি কিছুই নয়, আমাদের টনসিল যেটা বললাম এটা লিম্ফ গ্ল্যান্ড একটা বেসিক্যালি, তো তাতে কিছু গর্ত থাকে, ক্রিপ্টস বলা হয় সেগুলিকে। এখন সবার যেমন আকার আলাদা, কেউ লম্বা কেউ বেটে, সিমিলারলি কিছু টনসিল বড় হয়, যাদের বড় তাদের ক্রিপ্টও বড় হয়, যারা ছোট তাদের ক্রিপ্ট অনেক সময় ছোট, অনেক সময় ছোট টনসিলেও বড় ক্রিপ্ট থাকতে পারে। তো যদি ক্রিপ্ট বড় হয় আর আমরা যখন খাবার খাচ্ছি এই খাবারের দানাগুলি ওই গর্তে আটকায়, যেমনি দাঁতের ক্যাভিটিতে খাবার আটকায়, সিমিলারলি তো ক্রিপ্টে খাবার আটকালো, তো যা আশেপাশের ব্যাকটেরিয়া আছে সেই খাবারটাকে একটু পচালো, ওই দুর্গন্ধের কারণ, তারপরে একটু ওইখানটায় আরও অন্যান্য জিনিস কিছু কিছু ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে সেটা একটা শক্ত পাথরের মতো জিনিস তৈরি করে, এবং সেটা অত্যন্ত ফাউল স্মেলিং হয়, খুব ফাউল স্মেলিং, দুর্গন্ধ, কারণ ইনফেক্টেড মেটেরিয়াল থাকে। তো বেসিক্যালি অনেক পেশেন্টই থাকে যাদের বারবার ক্রিপ্ট স্টোন হচ্ছে, যাদের রিকারেন্টলি হচ্ছে। আমরা বলি ভাই প্রতিবার খাওয়ার পর ভালো করে গার্গল করো, সেটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট, প্রতিবার খাওয়ার পর গার্গল করো। খুব বড় স্টোন হয়ে গেল, তুমি বুঝতে পারছো গলায় সবসময় বাদো বাদো মনে হচ্ছে, কিছু একটা আটকে আছে, ইএনটি সার্জনের কাছে যাও, আমরা ওটা আরামসে এক্সট্রাক্ট করে দিতে পারি। রিকারেন্ট হচ্ছে, সাথে সাথে ইনফেকশনও হয়ে যাচ্ছে, তখন কিন্তু টনসিলটাই বাদ দেওয়ার চিন্তাভাবনা আমরা করি, টনসিলেক্টমি। হঠাৎ করে ভয়েস চলে যাওয়া, একটা মানুষ আগের দিন কথা বলতো, হঠাৎ করে তার ভয়েস চলে গেল, এরকম যে ঘটনা ঘটে সেগুলো মূলত কি কি কারণে হয়? আচ্ছা, এবার আমি বলি জিনিসটা। ভয়েস চলে যাওয়া বলতে দু ধরনের হতে পারে। একটা যেটা যে আমি কথা বলার চেষ্টা করছি, আওয়াজ বেরোচ্ছে বাট একদম চেপে গেছে, সেটা হতে পারে, দ্যাট ইজ আ ফিজিক্যাল প্রবলেম। ল্যারিনজাইটিস বলে একটা জিনিস হয়, ভোকাল কর্ড খুব ইডিমেটাস হয়ে গেল। বা অনেক সময় আমরা পাই যারা খুব কোনো ধরনের ফ্যাক্টরি ওয়ার্কার, খুব একটা বাজে টক্সিক গ্যাস ইনহেল করে নিয়েছে, বা অনেকে ওই সুইসাইড অ্যাটেম্প্ট করে অ্যাসিড খেয়ে নিয়েছে, এই করে নিয়েছে, তাদের ক্ষেত্রে অনেক সময় আমার দেখা যায় যে ল্যারিংসটা এত বাজেভাবে বার্ন হয়ে গেছে, কমপ্লিটলি জায়গাটার আর্কিটেকচার চেঞ্জ হয়ে গেছে, তাদের ক্ষেত্রে কথা বলাটা বন্ধ হয়ে যায়। আর এমনিতে অনেক সময় দেখা যায় ওর ফিজিক্যালি কোনো প্রবলেম নেই, কিন্তু ও সকাল থেকে উঠে কথা বলতে পারছে না। মোস্টলি সেটাতে ফিজিক্যাল পার্ট কিছু থাকে না, মানে আমরা যেটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু আমরা সাইকিয়াট্রির দিকেই ওকে ঠেলে দিই। মানে জেনারেলি ওইটা একটা মেন্টাল ব্লকের জন্য সে প্রসেস করতে পারছে না যে আমি কথা হ্যাঁ, অনেক সময় শকের ক্ষেত্রে হয়, কোনো শক পেয়ে হতে পারে। সো মোস্টলি ইট ইজ এ সাইকোলজিক্যাল ইভেন্ট রাদার দেন আ ফিজিক্যাল ইভেন্ট। মানে তখন ফিজিক্যাল কারণ থাকে না, বাট সাইকোলজিক্যালের কারণের জন্য আমি প্রসেস করতে পারছি না, আমি কথাটা বের করব, আমি এতটাই শক যে আমি কথাটাই বের হচ্ছে না, সেটা পাওয়া যায়। আচ্ছা, এবার আমরা একটা জিনিস করব, সেটা হলো এই যে নাক কান গলা, এই নাক কান গলার কিছু ইমার্জেন্সি সিচুয়েশন, ঠিক আছে, সেটা আপনার কাছ থেকে জানবো, যেটা আমার মনে হয় দর্শকদের একটু উপকারে আসবে। প্রচন্ড হঠাৎ করে কানে ব্যথা করছে, আমি কি করব? হ্যাঁ, এবং দিদিমা এসে বললো কানে গরম তেল দে, একদম নয়, 100% নো, কানে কিচ্ছু দেবেন না, না তেল না জল না, কান কড়াই নয়, কানে মাছ ভাজতে পারবে না, তেল মশলা দিয়ে কোনো লাভ হবে না। কান যদি সত্যিকারে ব্যথা করে আমি বলবো প্রেফারেবলি একটা প্যারাসিটামল খাও ইমিডিয়েটলি যদি খেতেই হয়, এবং ইএনটি কাউকে দেখাও। কান ব্যথার হাজার কারণ থাকতে পারে,
সো মোস্ট লাইকলি যেটা হয় ঠান্ডা লেগে সর্দি জমে যেটা হয় AOM বলি, অ্যাকিউট ওটাইটিস মিডিয়া, সেই কারণে মোস্ট কমনলি ব্যথা হয়। সেটা যদি হয় তাহলে প্রথম কাজ হচ্ছে কানটা দেখাও, কি আর ড্রাম ঠিক আছে কিনা সেটা দেখতে হবে, ইনফেকশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, নাক যদি বন্ধ থাকে তাহলেও কান ব্যথা হতে পারে, সেই আবার ইউস্টেশিয়ান টিউব যদি বন্ধ থাকে কান ব্যথা হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো, যদি আপনার মনে হচ্ছে আমার সর্দি হয়েছে এবং কান ব্যথা ব্যথা শুরু হচ্ছে, নাকের ড্রপ বাড়িতে আছে, নাকের ড্রপ দিন, প্যারাসিটামল খান, পরদিন গিয়ে অবশ্যই বা সেদিন সন্ধ্যেবেলায় অবশ্যই ডাক্তারবাবুকে দেখান। নাক দিয়ে রক্ত পড়া, নাক ঝাড়ছি রক্ত পড়ছে, বা হঠাৎ দেখছি নাক দিয়ে রক্ত পড়ছে, তো সেক্ষেত্রে কি করবো? নাক দিয়ে রক্ত পড়া খুব কমন, স্পেশালি কমন উইন্টারের সময়। আমাদের নাকটা খুব ভাস্কুলার, মানে নাকের ভেতর রক্ত সঞ্চালন প্রচুর হয়, প্রচুর রক্তজালিকা আছে, স্পেশালি সামনের পার্টটা, এই এরিয়াটাকে বলা হয় লিটলস এরিয়া। একটু লাগলে দেখে যে নাক দিয়ে রক্ত পড়ে। হ্যাঁ, ওই এরিয়াটায় ইভেন খোঁচাকুচি করলে, অনেকে পরিষ্কার করতে গেলে খোঁচাকুচি করলো, তাতেও ব্লিডিং হয়। বাচ্চাদের ক্ষেত্রে খুব কমন। যদি নাক থেকে স্পন্টেনিয়াস বা কোনো কারণে রক্ত পড়া শুরু হয়, প্রথম কাজ মানুষ যেটা করে সেটা হচ্ছে মাথাটা তুলে ধরে এইভাবে। সেটা করা উচিত নয়। সব সিনেমাতে সব হিরোরা করে এইভাবে, নাকটা টিপে মাথাটা তুলে ধরে, সেটা উচিত নয়। কেন? নাকের রক্তটা গলায় যাবে, গলায় রক্ত পেটে যাবে, যেই মুহূর্তে আমাদের পেটে ব্লাড গেল সঙ্গে সঙ্গে বমির ভাব, নজিয়া হয়, প্রচণ্ড পরিমাণে বমির ভাব সৃষ্টি করে, সেটা আরও সিচুয়েশনটাকে খারাপ করবে। তো প্রথম কাজ, নাকটা চেপে ধরবেন, স্পেশালি সামনের দিক থেকে যদি রক্ত আসছে নাকটা জোরে চেপে ধরবেন, প্রথম কাজ। আর একটু ঝুঁকে থাকবেন, হালকা চেপে ধরে রাখতে হবে। কতক্ষণ? পাক্কা ঘড়ি ধরে 10 মিনিট, কোনো এর মধ্যে ছাড়াছাড়ি নেই, কোনো গ্যাপ নেই। কমে গেল কিনা একটু দেখি, সেটাও সেসব নয়, একদমই নয়। পাক্কা ঘড়ি ধরে 10 মিনিট দেখবেন, 10 মিনিট চেপে রাখবেন। কারণ আমাদের ক্লটিং টাইম জেনারেলি 7-8 মিনিটের মধ্যে, যাই হোক যদি কোনো অ্যাবনর্মালিটি না থাকে, ব্লিডিং বন্ধ হয়ে যাওয়ার কথা। আমরা 2 মিনিট হাতে এক্সট্রা নিয়ে চলি, তাই 10 মিনিট ধরে নিলাম। 10 মিনিট চেপে ধরবেন, দেখবেন 99% রক্ত নিজের থেকে থেমে গেছে। হ্যাঁ, এবার হতে পারে যে নাকে আপনার আরও কোনো প্যাথোলজি আছে, কোনো ব্লাড ভেসেলের টিউমার বা হিম্যানজিওমা আছে বা ভাস্কুলার টিউমার আছে, সেক্ষেত্রে অবশ্যই এভাবে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আমি কমন ব্লিডিংয়ের কারণগুলি বলছি, যেমন লিটলস এরিয়ার ব্লিডিং বা ড্রাইনেস হয়ে ব্লিডিং, সেগুলি কিন্তু এতেই কমপ্লিটলি বন্ধ হয়ে যায়। যদি 10 মিনিটের পরেও রক্ত না বন্ধ হয়, কোনো কারণে দেরি করবেন না, সঙ্গে সঙ্গে ইমার্জেন্সিতে যাবেন। সেটা সময় যে সময়ই হোক, সেখানে গেলে হয়তো ওরা এক্সামিনেশন করে আপনাকে নেজাল প্যাক দেবে, পেকিং করবে। আগে এত বড় একটা গজ কাপড় দেওয়া হতো, এখন ছোট্ট মেরোসিল ওই স্পঞ্জের মতো প্যাক পাওয়া যায়, সেটাই দেওয়া, সেটা কম্পারেটিভলি অনেক কমফোর্টেবল। আর অনেক সময় দেখা গেছে যে ঘাড়ের এখানে বরফের সেঁক দিচ্ছে নেজাল ব্লিডিং এ, তাতে কোনো কাজে আসে? না, মোটেই নয়। বেসিক্যালি যদি রীতিমতো হঠাৎ চোট লেগে ব্লিডিং হচ্ছে, আমরা যদি বরফের শেক সত্যি দিতেই হয়, তাহলে আমাদের নেজাল ব্রিজে দেওয়া উচিত, ব্রিজ অফ দ্য নোজে দেওয়া উচিত। আসলে কি করে, কোল্ড যে কোনো ঠান্ডা জিনিস ভাসো কনস্ট্রিকশন করায়, মানে ভেসেলগুলিকে ছোট করে দেয়, ব্লিডিংটা কমাতে সাহায্য করে। সেহেতু যদি নিতান্তই বরফ দিতে হয়, তাহলে নেজাল ব্রিজে বরফ দেবেন, নাকটা চেপে ধরবেন। তবে চেপে ধরাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং 10 মিনিট সেটা ইম্পর্টেন্ট, কারণ 10 মিনিটের মধ্যে ছাড়তে যাবেন। গলার একটা ইমার্জেন্সি, সবাই মানে রেড়ে রেড়ে করে খুঁজে কোথায় এন্টি সার্জেন, গলায় কাঁটা বিঁধেছে, মাছের কাঁটা, খুব কমন তো, একদম কমন। সেক্ষেত্রে কি করবে একটা লোক? দেখুন, এখন অনেকে প্রথমেই, আমরা বাঙালি বাড়িতে বড় হয়েছি, আমার ছোটবেলা কাটা লাগলে মা কলা খাইয়ে দিত, সবার বাড়ি কাটে, শুকনো ভাত কলা খাওয়ায়, তাতে আদৌ কাটার কিছু হয় বলে আমার মনে হয় না। বেসিক্যালি যেসব কাটা ডিসলজ থাকে, হ্যাঁ, কিছু ফুড পার্টিকেল গেলে ওর সাথে একসাথে খেয়ে গেল, যে কাটা গেঁথে আছে তার উপর আপনি যত খাওয়ার চেষ্টা করবেন তত জিনিসটা আরও গেঁথে যাবে, ভেতরে যাবে। সো যদি খুব পেইন মনে হচ্ছে, প্রতিবার ঢোক গেলায় কাঁটাটা ভালোই পেইনফুল মনে হচ্ছে, তাহলে আমার মতে ওইসব ট্রাই না করে সোজা ENT ডাক্তারবাবুর কাছে যান, আরামসে উনি দেখে বের করে দিতে পারবেন। ইভেন অনেক ডিপ কাটা থাকে, আজকাল আমাদের কাছে ফ্লেক্সিবল এন্ডোস্কোপও আছে, যেটা নাক দিয়ে গলা অবধি যায়, সেটা দিয়ে দেখে আমরা কমপ্লিটলি দেখে বের করে দিতে পারি। ওই এন্ডোস্কোপির মাধ্যমেই কাটা রিমুভ করা যায়। সো সেটা কঠিন জিনিস নয়, এবং পেইনফুল তো একদমই নয়। আচ্ছা ডাক্তার, অনেককে দেখেছি যে ফ্রি টাইমে বসে বসে নাকের চুল ছেড়ে, এটার ফলে কি কি ইনজুরি হতে পারে? নাকের চুল ছেঁড়ায় এইখানটায় একটা মারাত্মক ইনফেকশন হতে পারে, যেটাকে নেজাল ভেস্টিবুলাইটিস বলা হয়। সেটা মারাত্মক জিনিস। মানে কি এটা? ফলিকলস আছে, হেয়ার ফলিকলস, এর ইনফেকশন যদি হয়, সেটা কিন্তু ব্রেইন অবধি যেতে পারে,
সেখানে একটা কানেকশন আছে। মানে একটা ডেঞ্জার এরিয়া অফ ফেস আছে। এই এরিয়াটাকে বলা হয় ডেঞ্জার এরিয়া অফ ফেস, যেখান থেকে ইজিলি যে কোনো ইনফেকশন ব্রেইন অবধি ট্রাভেল করতে পারে। মানে ফাঁকা বসে থাকলে অন্য কিছু করুন, এইসব করবেন না, বুঝতেই পারছেন? নো 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 নো। তো অনেক ধন্যবাদ ডাক্তারবাবু, অনেক কিছু thank you জানতে so পারলাম, much. Thank আরো you, সহজে thank you. বুঝতে পারলাম আমাদের নাক কান গলাকে, এবং আপনিও আপনার গলার যত্ন নিন, এত সুন্দর কণ্ঠের অধিকারী আপনি মিউজিককেও অনেক কিছু দেওয়ার রয়েছে। আপনি এই প্র্যাকটিসের পাশাপাশি আপনি প্লিজ সঙ্গীত চর্চাটাও চালিয়ে যান, আশা করি সময় পাই একদম। পাবেন পাবেন পাবেন, 2-3টা পেশেন্ট কম দেখবেন। পেশেন্টকেই গান শোনাবে। হ্যাঁ, আমার পেশেন্টকে গান শোনাবেন কান ঠিক আছে কিনা চেক করার জন্য। আশা করি আপনারাও আমাদের সাথে আড্ডা মেরে ভালো একদম, লেগেছে। অবশ্যই। আর আমি তো মানে একজন রেগুলার দর্শক ইনজেকশনের। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। থ্যাঙ্কস টু আওয়ার গিফট পার্টনার শালিমার আমাদের আজকের পর্বে গিফট স্পন্সর করার জন্য, এবং তার সাথে ডাক্তারবাবুর একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা ফলো করবেন। যদি এই ইএনটি বিষয়টা নিয়ে আরও গভীরে জানতে চান, সেখানে এই প্রত্যেকটা ব্যাপার যেটা আমরা উপরে উপরে আলোচনা করলাম, প্রত্যেকটা বিষয় নিয়ে ডিটেইলড ভিডিও রয়েছে। ডাক্তার, আপনার চ্যানেলটা ডক্টর দেবায়ন ইএনটি। ডু ফলো দিস চ্যানেল, আর এটার লিঙ্ক আমরা ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর তার সাথে প্লিজ আপনারা আমাদেরও একটুখানি একটু ভোকাল হন না, হ্যাঁ, একটু লোকের কানের সামনে গিয়ে বলুন, নাকের সামনে গিয়ে ধরুন আমাদের এই চ্যানেলটা, যাতে সাবস্ক্রিপশনটা আরো একটু বাড়ে। প্লিজ 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 একটু বলো না। লাইক শেয়ার সাবস্ক্রাইব দিতে হবে। আর একদম বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় যে নতুন নতুন ভিডিও এলে। এবং তার সাথে সবচেয়ে ইম্পর্টেন্ট, লাইক শেয়ার সাবস্ক্রাইব না করলেও আপনারা আপনাদের অনেস্ট কমেন্টসগুলো করুন আমাদের কমেন্ট বাক্সে, এবং লিখুন যে এই পর্বটা কেমন লাগলো, এবং তার সাথে আর কোন কোন বিষয়গুলো নিয়ে চান যে আমরা নতুন নতুন পর্ব আপনাদের সামনে নিয়ে আসি। তাহলে এখান থেকে টাটা বাই বাই বলছি, আমি সায়ন, আমি কুশল। ফিরবো অন্য কোনো পর্বে অন্য কোনো ইনজেকশন নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, যাতে ডাক্তারবাবুদের কাছে আপনাকে যেতে না হয়, আর যদি অসুস্থ হন নিজে ডাক্তারি করবেন না, বলে দিলাম কিন্তু। স্টে ফিট, স্টে হেলদি। টাটা। টাটা।